মাফিয়া। লেখনীতে সুমাইয়া সাবিহা। অষ্টম পর্ব। রাতের খাবার ভালোভাবে কারোই খাওয়া হয়নি, এই ঘটনার পর কারই বা খেতে ইচ্ছে করবে। রহিমা বেগমের উপর সবার ক্ষুব্ধতা রয়ে গেছে। শুধু শুধু এমন বাজে কথা শোনানোর প্রয়োজন ছিল কি? তারা তো নিশ্চিত ছিলই যে আফরান আরুর বিয়ে হয়েছে। আফরানের রাগের কারণে সকালে এসব বলেছে, সেটা তো সকালে ওর কথা দ্বারা বোঝা গেছে। তাই তো জাফর সাহেব ইচ্ছে করে ছেলে দেখানোর অভিনয় করেছিলেন, আফরান কি করে সেটা দেখার জন্য। এতদিনে জাফর সাহেব বুঝে গিয়েছেন আফরানের আরিয়ার প্রতি সীমাহীন বেপরোয়া ভালোবাসার কথা, কেনই বা বুঝবেন না? প্রতিটা কাজ লক্ষ্য করলেই তো বোঝা যায় সবটা আরিয়ার জন্য ছিল। তবে হ্যাঁ, একটু গরম মেজাজ সেটা হয়তো কোনো দিন যাওয়ার নয়। একবার যেহেতু ভেবে নিয়েছে আরিয়া শুধুমাত্র তার, তাহলে সেটার দিকে কারো অন্য চোখে তাকানো ও সহ্য করবে না, এই সম্পর্কে তিনি অবগত। তার কঠোরতার মতোই ভালোবাসাটা প্রগাঢ়, যার কোনো সীমা নেই, হয়তো সেটা আফরান নিজেও জানে না। আর সেটা তো রহিমা বেগম জানতো, তাহলে কেন এমন করলো? আরিয়া উপরে যাওয়ার পর জাফর সাহেব এসব কথা তুলেছিলেন ড্রয়িং রুমে। রহিমা বেগম চুপটি করে শুধু হজম করে গেছেন। মধ্যরাতে নিজ রুমে কাউকে প্রবেশ করার মৃদু ধ্বনিতে ঘুম হালকা হয় আফরানের, একটু নড়েচড়ে পাশ ফিরে শুয়ে। এমন নয় যে একেবারে ঘুম ভেঙে গিয়েছে, কাঁচা ঘুমের মধ্যে কোনো শব্দে সব মানুষেরই একটু ডিস্টার্ব হয়। আরিয়া রাতে উপরে আসার পর বিন্দু মাত্র ঘুম হয়নি। সে দেখেছে আফরানের হাত থেকে কিভাবে রক্ত পড়ছে। এভাবে রেখেই ঘুমিয়ে যাওয়ার যায় নাকি? সব সময় বাড়াবাড়ি না করলে উনার হয় না। মানছি আমিও আজ একটু বাড়াবাড়ি করেছি, ওখানে এমন ভাবে উনার কথার উপরে অসম্মতি প্রকাশ করা ঠিক হয়নি, কিন্তু আমি এটাও জানি আলাদাভাবে বুঝিয়ে বললে কোনো দিনও এমন করে সবাইকে জানিয়ে বিয়ে করতেন না। যেটা বলেন সেটাই করবেন, বেশ, তাই তো আমাকেও এমন বলতে হয়েছে। ধীরে ধীরে রুমে প্রবেশ করে প্রথমেই আফরানকে দেখে নেয় একবার। ডিম লাইটের আলোতে যেটুকু বুঝা গেল উনি তীক্ষ্ণ ঘুমে বিভোর। বিষয়টা ভালোই হয়েছে ভেবেই নিজেকে সুরক্ষিত মনে করে ভয়টা কেটে গিয়েছে। ছোট ফার্স্ট এইড বক্সটা এনে আস্তে করে খেয়াল রেখে খাটের উপরে উঠে বুঝার চেষ্টা করে কোন হাতে লেগেছিল। হ্যাঁ, বাম হাতে। কথাটা মাথায় আসতেই আফরানের আরেকটু কাছে এসে বাম হাতটা আলতো হাতে ধরে। আফরান একপাশ ফিরে শুয়েছিল, শরীরে কোনো জামা জড়ানো নেই। এটা তার অভ্যাস বলা যায়, কারণ সব সময়ই এভাবেই ঘুমায়। কিন্তু এই মুহূর্তে শরীরে কম্বল জড়ানো, তাই আরিয়ার কাছে বিষয়টা এখনো দৃষ্টিগোচর হয়নি। হাতটা ধরতেই সাথে সাথে চমকে উঠে আরিয়া। গরম তাপমাত্রা হানা দিয়ে ধরে আছে আফরানের শরীর, নিশ্চয়ই জ্বর এসেছে আরিয়ার, সেটা বুঝতে বাকি রইল না। কিন্তু এই মুহূর্তে কি করবে? ঘুমটা ভাঙলেই তো নিশ্চিত রুম থেকে বের করে দিবে। আরিয়ার কোমল হৃদয়টা অশান্ত হয়ে পড়ে মুহূর্তেই। আজ তো তার জ্বর আসার কথা, অথচ আজ একদম ঠিক আছে সে, উল্টো উনার জ্বর এসেছে। একবারও কি বলা উচিত ছিল না এই লোকটার? সব সময় এমন করতে হবে কেন? আরিয়ার চোখ হালকা ভিজে আসে, কিন্তু এখন এত শত ভেবে কাজ নেই। আগে যেটা করতে এসেছি সেটা করে নেই, কথাটা ভেবেই আফরানের হাতের দিকে তাকায়। হাতের উল্টো পিঠে অনেকটা ক্ষত হয়ে আছে, কয়েক ঘন্টা আগেই যে এইটা হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা। সময় নষ্ট না করে ছোট একটা ওষুধ নিয়ে ক্ষতিগ্রস্ত জায়গাটাতে লাগিয়ে উপর দিয়ে ব্যান্ডেজ করে দিল। কাজ শেষে আরিয়া অবাক হয়, উনার ঘুম এত হালকা হওয়া সত্ত্বেও আজ এতক্ষণ ধরে উনার হাত ধরে আছি, অথচ আজ উনার ঘুম ভাঙার নাম গন্ধ নেই। নাকি ইচ্ছে করে আজকেও এমন করে আছে? পরমুহূর্তেই আবার মনে হয় উনার তো প্রচণ্ড পরিমাণ জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। শরীর দুর্বলতার কারণে এমন হচ্ছে না তো? হ্যাঁ, সেটাই হবে, কিন্তু এখন কি করব? চলে যাব নাকি? উনাকে এভাবে রেখে আমি কিভাবে যাব? সব সময় তোমার কপালে লেগেই থাকে, আজকে মারের ভয় কিভাবে চলে যাব? লাগবে না, সে যাই করুক, আগে উনার সুস্থতা, তারপর অন্য কিছু। খাট থেকে নেমে গিয়ে সোজা ওয়াশরুম থেকে ছোট একটি পাত্রে করে পানি নিয়ে আসে। আচ্ছা, লাইটটা অন করব। না হলে তো ভালোভাবে বুঝব না। আরিয়া গিয়ে লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে আবারও খাটের উপর বসল আফরানের ডান পার্শ্বে। লাইটের আলো চোখে পড়তেই আফরান এক হাত উল্টে চোখের উপর রাখে। আরিয়া ছোট পট্টিটা পানিতে ভিজিয়ে প্রথমেই আফরানের ডান হাতটি স্পর্শ করে মুছতে শুরু করে। আফরান কয়েকবার কেঁপে উঠে, হয়তো ঠান্ডা পানি শরীরে লাগার কারণে।
তারপর বাম হাত মুছে দিয়ে একটু নিচে গিয়ে পায়ের উপর থেকে কম্বলটা হালকা টেনে উপরে উঠিয়ে পায়ের তালু সহ অগ্রভাগ মুছে দেয় দুপায়ের। এখনো অবধি পট্টির জল কয়েকবার চেঞ্জ করেছে, একটু মুছতেই পট্টি সহ গরম হয়ে যায়। আরিয়ার মুখে স্পষ্ট আফসোসের ছাপ, বিকেল বেলা যদি না ভিজত নিশ্চয়ই উনিও বৃষ্টিতে আসতেন না আর এখন এই অসুস্থতা দেখা দিত না। পা মুছা শেষ করে মাথার পাশে গিয়ে বসে আবারও পট্টিটা জলে ভিজিয়ে নিয়ে শরীর থেকে কম্বলটা টেনে সরিয়ে দিয়ে নিজেই কাচুমাচু শুরু করে। আসলে আরিয়া এতক্ষণ খেয়াল করেনি বিষয়টা, কথাটা ভাবার মাঝেই চোখ যায় পেটের উপর সেলাইটার উপর, এখনো সবটা শুকায়নি। কতটা ব্যথা নিয়ে আছে বলতে পারবে এই লোকটা? কখনো নিজের জন্য কি একটু ভাবতে ইচ্ছে করে না এই লোকটার? কথাটা ভেবেই চোখ থেকে জল গড়ায়। কিন্তু এই মুহূর্তে এত সব ভাবলে চলবে না। কথাটা ভেবেই সব দ্বিধা এক সাইডে ফেলে দিয়ে শরীর ছোঁয়ায় ভেজা পট্টি। সঙ্গে সঙ্গে বুকের উপর হালকা ছোট লোমশগুলো কাটা দিয়ে জাগ্রত হয়ে উঠে। আরিয়ার বুঝতে বাকি নেই এটা শীতের কারণে হচ্ছে, তাই একটু তাড়াহুড়োহুড়ি করেই বক্ষ সহ শরীরের সম্মুখভাগ মুছা শেষ করে চটজলদি কম্বলটা আবার শরীরে দিয়ে দিল। কিন্তু পিঠ মুছবে কি করে? এটার তো কোনো সুযোগই দেখছি না। যাই হোক, সমস্যা নেই, যেটুকু করেছি চলবে। তারপর মুখটা একবার মুছে দিয়ে কপালের উপর ভাঁজ করে রাখল। আরিয়া খাটের সাথে হেলান দিয়ে বসে আছে, কয়েক মিনিট পরপর চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে তার পরপর চোখ লেগে আসছে ঘুমে। উনি এতটা অসুস্থ আগে জানলে কখনোই আজ তার উপর কথা বলতো না আরিয়া, সেটা নিয়েই আফসোস চালাচ্ছে এখন। পূর্বাকাশে হালকা আলো আকাশে পড়তেই আফরানের ঘুম ভাঙে। এখনো সূর্য তার আলোক রশ্মি দিয়ে পৃথিবীকে উজ্জ্বলার ছোঁয়া দেয়নি, তবে এই বুঝি পূর্ব দিগন্তে সূর্যটা ফুটে উঠবে মনে হচ্ছে। চোখ খুলতেই আরিয়াকে নিজের বুকে পেয়ে শীত হেসে কপালে ঠোঁট ছোঁয়ায়। আফরানের ডান হাতের বাহুতে আরিয়ার শুয়ে আছে। রাতে আরিয়াকে ওভাবেই ঘুমিয়ে পড়তে দেখে ভারী শরীর টানিয়ে উঠে দুহাতে তুলে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘুমিয়েছিল আফরান। হাতের ব্যান্ডেজ করার সময় আফরানের ঘুম ভাঙে, কিন্তু আরিয়াকে তখন বকতে বিন্দুমাত্র ইচ্ছে ছিল না বলেই চুপচাপ যেমন ছিল তেমন করে থেকেছে। বউ তো পেয়েছে কেয়ারফুল, সেটা আরো আগেই বুঝে গিয়েছে আফরান, কিন্তু নিজের মতো এমন তেরা বউ পেয়েছে সেটা বুঝেছিল একটু দেরিতে। মুখের উপর চুলগুলো সরিয়ে কানে গুজে দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে রয় নিষ্পাপ মায়াবী উজ্জ্বলতায় ঘেরা এই ফেসটা যে কি আছে, এভাবে কেন টানে? নিশ্চিত এই মেয়ে ম্যাজিক জানে, নয়তো এত অবাধ্য বউ সে কোনো দিনও চায়নি, তবুও কেন এই মেয়ের কথাগুলো রাখতে বাধ্য হতে হয়? এখনো এমন কেউ জন্মায়নি যে কিনা আফরান চৌধুরীকে বাধ্য করবে, তবে এই মেয়ে সেটা কিভাবে করে? এটাকে কি ম্যাজিক পাওয়ার বলে না? কথাগুলো বলে আবারও ঠোঁটের কোণে হাসি জমে, দ্বিতীয়বারের মতো ঠোঁটের উপর হালকা শব্দে চুমু বসায়। এটা মনে হয় ঠিক হয়নি আফরানের জন্য। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে ফেলে, কারণ আরিয়ার ঘুম ভেঙে গিয়েছে। শরীরটা একটু আড়মোড়া দিয়ে দুহাত উঠিয়ে একবার শরীরের অলসতা গুলো ফেলে দিয়ে দুহাতে চোখ কচলিয়ে একবার হামি দিয়ে ভালোভাবে চোখ মেলে তাকায়। আপাতত আরিয়ার কোনো হদিস নেই, সব সময়ের মতো তাই সামনে আফরানকে দেখেও এমনিই তাকিয়ে আছে। আফরান কপাল কুঁচকে তাকিয়ে বলে উঠল, আমার রুমে আসার জন্য পারমিশন নিয়েছিলি? আরিয়া কোনো কথা বলল না, এভাবেই আছে। আফরান এবার বুঝল এই মেয়ের এই অভ্যাসটা যায়নি, ঘুম থেকে উঠে পৃথিবীর সব কিছু ভুলে যায়। তাই আবারও শীত হেসে এক হাতে আরিয়ার গাল আলতো ভাবে স্পর্শ করে বলল, হয়েছে। আর কতক্ষণ? আরিয়া এবার শোয়া থেকে উঠে চারদিকটা একবার দেখে নিল। মিনিটের মাথায় নিজের অবস্থান বুঝে হকচকিয়ে উঠে দুহাতে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে চট করে নিজের উপর থেকে কম্বলটা সরিয়ে আফরানের দিকে তাকালো। আফরান ও আলিয়ার দৃষ্টি বুঝে কপাল কুঁচকে বলল, আমার রুমে কখন আসলি? কারো রুমে আসতে হলে যে পারমিশন নিতে হয় জানিস না? নাকি এইটুকু সেন্স নেই নিজের মাঝে? আপনি কখন উঠলেন? আমি তো আসিনি। কিন্তু আমি তো এখানে ছিলাম না। আমি গিয়ে নিয়ে এসেছিলাম। তোর মনে হচ্ছে? সত্যি করে বল, কখন আমার কাছে এসেছিস? রাতে, তাই না? আবার দেখলাম আমাকে একদম সবটা দিয়ে জড়িয়ে আছিস, সে সব কি একটু বলবি? নাকি আফরান চৌধুরীর প্রেমে একদম হাবুডুবু খাচ্ছিস অন্য মেয়েদের মতো? উফ, চুপ থাকবেন। আপনি অনেক অসুস্থ। এটুকু বলতে আফরান বলল, একদম অজুহাত দিবি না বুঝলি। এটা বল যে আফরান চৌধুরীর স্পর্শ ছাড়া তোর ঘুম আসছিল না।
আরিয়া এবার বিরক্তি নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে নামতে নামতে বলল, আপনি যা ইচ্ছা ভাবুন। আফরান আরিয়াকে নামতে না দিয়ে এক হাতে আকস্মিক হেঁচকা টানে আবার নিজের পাশে শুইয়ে দিল। আরে কি করছেন? ছাড়ুন বলছি। আমি তো ভেবেছিলাম মারবেন আপনি, এখন দেখছি। আরিয়ার কথা শেষ করতে না দিয়ে বলল, এভাবে বিয়েটা না হলে হয় না। দেখ হারু, এভাবে বিয়েটা হলে আমার বিপক্ষের মাস্টার মাইন্ড প্লেয়ার লোকগুলো এটা জেনে যাবে, এতে ওরা তোর ক্ষতি করার চেষ্টা করবে। আমার দুর্বল পয়েন্টে আঘাত দিতে পারলেই ওদের জিত হবে, আর এটাই ওরা চায়। জনতা সাজিয়ে এভাবে বিয়েটা করার ফল ভালো হবে না আমাদের জন্য। তুই জানিস আমি জানি এতে কি চলবে না। আফরানের কথাটা শুনে আরিয়ার চেহারা মুহূর্তেই কালো হয়ে যায়, একদম বিরক্তিকর ছিল কথাগুলো। কেন হবে না বিয়ে? সবার সামনে স্ত্রী দাবি করতে এতই কেন আপনার সমস্যা? আর আমার জন্য কি ওই সব কাজ ছেড়ে দেওয়া যায় না? আপনি তো কাল বললেন আমার জন্য এসবে লিপ্ত হয়েছিলেন, তবে আমার জন্য ছেড়ে। এটুকু বলতে আফরানের মাথা ভর্তি রাগের জমা হয়, এই মেয়েকে কখনো ভালোভাবে বুঝানোই বৃথা। লাগবে না একে বুঝানোর, যা ইচ্ছা করুক আমার কি। কথাগুলো ভেবেই শুয়া থেকে চট করে উঠে আরিয়ার হাত ধরে টেনে খাট থেকে নামিয়ে টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, নেক্সট টাইম আমার কেয়ার করতে আসার দরকার নেই, তোর ওই অর্ধ কেয়ার নিজের কাছেই রাখো। কথাটা বলেই মুখের উপর ঠাস করে দরজাটা আটকিয়ে দেয়। বিষয়টা এমন ভাবে হয়েছে যে আরিয়া কিছু বলতে চেয়েও বলতে পারেনি। জাফর সাহেব সহ খলিল সাহেব, আয়েশো, এমনকি সাদেক সহ একটু ব্যস্ততায় আছে, অন্য কোনো কাজের জন্য নয়, বিয়ের ব্যাপার নিয়েই চিন্তিত, কিভাবে কি করলে এত জলদি করার মধ্যেও সবটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়। জাফর আর আয়েশো অফিসে সবকিছু চিউকে দায়িত্ব স্বরূপ কিছুদিনের জন্য দেখতে বলেছে, আপাতত তারা বাহিরের কাজ নিয়ে ভাবতে চাচ্ছে না। সাদেককে আয়েশো বলে কয় মানিয়েছে কিছুদিনের জন্য থেকে যেতে, সাদেক ব্যাপার টানতে অসম্মতি জানাতে চেয়েও পারেনি, চোখের সামনে সবটা হয়েছে তাড়াহুড়ো করে, এই অবস্থায় অবশ্যই তাকে প্রয়োজন পড়বে, দুজন মানুষ কতক্ষণ করবে। ছোট টেবিলটার উপর একটা সাদা পেজ রেখে আয়েশো সবার মতামত নিয়ে গুছিয়ে লিখছে ধারাবাহিকভাবে কোনটা কিভাবে হবে। বিয়েটা যদি হয় 5 দিনের দিন, তার মানে স্বামীদের অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠান, বিয়ে মিলিয়ে 3 দিন সময় নিবে, তার আগেই শপিং থেকে শুরু করে লোকজন আমন্ত্রণ জানানো আরও ছোট ছোট দিকগুলো ঠিকভাবে করতে হবে। এই ছেলে কি ভেবে 5 দিন সময় দিয়েছে, সে জানে একমাত্র এত কম সময়ে সব কিছু কিভাবে করা যাবে। এখন তো এসব ভেবে লাভ নেই, তাই যেভাবে হোক মিলাতে হবে, তাই একসঙ্গে সবাই বসেই ধারাবাহিকভাবে কম সময়ে কিভাবে করা যায় সেটা নোট করছে, নয়তো দেখা যাবে তাড়াহুড়োর মধ্যে কিছু মিস্টেক হয়ে গিয়েছে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে সবকিছু ঠিকভাবে সময় বের করেছে। জাফর সাহেব একবার জোরে নিঃশ্বাস ছেড়ে বললেন, যাক, শেষ পর্যন্ত শেষ হলো আমাদের চিন্তা ভাবনা। তা আয়েশো কতজন হবে আসবে? আয়েশো, বাবা, দূরের আত্মীয় স্বজনের মোট সব মিলিয়ে 600 এর কাছাকাছি হয়ে গিয়েছে। জাফর সাহেব, তা তো জানতামই। আমার মামনির বিয়ে বলে কথা, বর্ষর না হলে হয়? খলিল সাহেব, ভাইজান, এত কিছুর কি প্রয়োজন ছিল? আর এত শত লোকের কি দরকার ছিল? এতে তো অনেক খরচের বিষয়। জাফর হেসে বললেন, খলিল, তুমি আমাকে এখনো মনে হয় আপন ভাবতে পারোনি, মেয়েটা তোমার একা না। আসলে ভাইজান, আমি সেটা বলতে চাইনি। আসলে শুধু শুধু এত খরচ করে। কথার মাঝেই আফরান উপর থেকে শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামতে নামতে বলল, আয়েশো, সংখ্যাটা আবার বলতো। আফরানের গলা শুনে সবাই সেদিকে তাকায়। আয়েশো, কিসের কথা বলছিস? একটু আগে যে বললি দূর থেকে দূরবর্তী নিকটাত্মীয় সহ কত জন হলো? 600 এর কাছাকাছি হবে, সবার পরিবারের সকল লোকদের মিলিয়ে। আফরান বাঁকা হেসে বলল, আমার বিয়ের ইনভাইট আমি করব, তোদেরকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। জাফর, কি বলছো? হ্যাঁ, বড়দের সামনে নিজের বিয়ে বলে চেঁচাতে লজ্জা। জাফরের কথা থামিয়ে বলল, আমার বিয়ের কথা আমি না বললে কে বলবে? স্ট্রেঞ্জ। আবারও বলছি, যা ইচ্ছা করো, বাট বিয়েতে কজন আসবে সেটা আমার ইচ্ছেতে হবে। কথাটা বলে আফরান বাড়ির গেট পেরোয়। জাফর, দেখলে সব সময় বাড়াবাড়ি ছাড়া এই ছেলের কাজ নেই। আয়েশো, আচ্ছা বাবা ছাড় এসব, যেটা ভালো মনে করবে সেটাই করুক, বিয়ে করতে যে এমন ভাবে রাজি হয়েছে সেটাই তো অনেক।
খলিল: হ্যাঁ ভাইজান। আফরানের কথায় মন খারাপ করো না, তাছাড়া এত লোকজন এসে কি করবে? আমরা চেয়েছি যেন কেউ কটু কথা না বলতে পারে, সে হিসেবেই হচ্ছে, অন্তত সবাই তো জানবে, এতেই চলবে। সাদেক: হ্যাঁ চাচা, আমারও মনে হয়। আর আফরান ব্রো নিশ্চয়ই ভেবেই বলেছে। আফরান অফিসে নিজের রুমে দাঁড়িয়ে আছে, স্ট্রংলি দুহাত পকেটে গুজে। কাচের দেয়ালটার উপর থেকে লাল পর্দাটা সরিয়ে বাহিরে তাকিয়ে আছে। পেছনেই তানভীর কিছু শোনার আশায় সবে মাত্র এসেছে। জি স্যার, বলুন। শুধুমাত্র পরিচিত লোকজন ছাড়া একটা অতিরিক্ত মানুষ যেন ভেতরে না ঢুকতে পারে। পুরো বাড়ি যেন গার্ড দিয়ে ঘেরাও করা থাকে। তানভীর আফরানের কথার মানে বুঝতে পারল না, তাই প্রশ্ন করল, স্যার ঠিক কিসের কথা বলছেন বুঝিনি, যদি একটু বুঝিয়ে বলতেন। কার বাড়ি? কিসের লোকজন? আফরান তানভীরের দিকে ঘুরে কপাল কুঁচকে বলল, কিসের কাজ করিস? নিজের বসের সাথে কি হচ্ছে না হচ্ছে কিছুই দেখছি জানিস না? একটু ধমকিয়ে বলল কথাটা। স্যার সরি, বলে দৃষ্টি নত হয়ে ফ্লোরের দিকে তাক করল তানভীর। আফরান একটু গলা স্বর চেঞ্জ করে বলল, তোর ভাবির সাথে ঠিক 5 দিন পর কারো বিয়ে। কথাটা বলেই আফরান বিরক্তি নিয়ে জায়গা থেকে সরে গিয়ে চেয়ারে বসল। তানভীর যেন ভূত দেখার মতো আশ্চর্য হলো, সত্যি স্যার বিয়ে করবে? সেটাও অনুষ্ঠান মাফিক? স্যার আপনি কি সত্যি? আফরান বিরক্ত নিয়ে বলল, তোর কি মনে হচ্ছে ফাজলামি? তানভীর: সরি স্যার, আসলে আপনি যে এমন করে হঠাৎ ডিসিশনটা নেবেন ভাবিনি, তাই আর কি। স্টপ, যেটা বললাম সেটা বুঝেছিস? তানভীর বুঝল একটু আগের কথাটা বুঝাচ্ছে আফরান, তাই সম্মতি জানিয়ে বলল, জি স্যার, বুঝতে পেরেছি। গুড। আর ওই দুটোর খাতিরদারি কেমন চলছে? তানভীর একবার ঢুক গিলে বলল, মিসেস শবনমের দুটো হাত আলাদা করে দেয়া হয়েছে। আর কাল রাতে ওই নাবিল পালানোর চেষ্টা চালিয়েছিল। তবে আপনি চিন্তা করবেন না, ছেলেপুলেরা তার আগেই ধরে নিয়েছে, আপনি বললে পা দুটো আলাদা করে দেব বডি থেকে। আপনাকে জানাতে চেয়েছিলাম কিন্তু আপনি ফোন তুলেননি, তাই ভেবেছি ব্যস্ততায় আছেন মনে হয়। তানভীরের মুখ থেকে কথাটা শোনা মাত্রই আফরানের মাথাটা ভারী হয়ে আসলো, টেবিলের উপর একবার হাত মেরে দাঁতে দাঁত পিষিয়ে বলল, তোদের কে কি ওখানে এমনি এমনি পুষে রেখেছি? কি করছিলি? পালানোর মতো সুযোগ হয় কি করে? তানভীর কিছু বলতে যায় তার আগেই আফরান চেয়ার ছেড়ে উঠে সামনে হাঁটা ধরল। তানভীর বুঝল আফরানের মাথাটা আবারও বিগড়ে গিয়েছে। গত 2 বছরে ও কাউকে এভাবে যন্ত্রণাদায়ক ভাবে মারেনি, এখন আবার শুরু হয়েছে এই খেলা। তানভীর গাড়িটা সোজা ওই বাংলোর গেইটে গিয়ে থামালো। তানভীর দরজা খুলে দেওয়ার আগেই আফরান বের হয়ে গলার টাইটা একটানে খুলে ছুঁড়ে ফেলে ডিরেক্ট ভেতরে যায়। তানভীর আফরানের এই দ্রুত পায়ের সাথে কদম মিলাতে না পেরে কিছুটা দৌড়ে ভেতরে ঢুকে মানুষের মাংসের পচা গন্ধ পুরো বাংলোতেই ছড়িয়েছে। তানভীর জানে এটা কিসের, কার শরীরের দুর্গন্ধ। শবনমের দুহাত থেকে যত রক্ত বেরিয়েছে সব রক্ত এখনো সেই জ্বলন্ত তেলের কড়াইতে গাঢ় হয়েছে, সঙ্গে দুহাত তো এই কড়াইতেই ফেলে ভাজা হয়েছে। সব মিলিয়ে বাজে গন্ধ, যেটা তানভীর নিজেই আজ হজম করতে পারছে না, অথচ আফরান মনে হয় কিছু বুঝেনি, নিজের মতো করে গিয়ে নাবিলের সামনে দাঁড়িয়ে মাথা থেকে কালো কাপড়টা খুলে সাইডে ফেলে পা দিয়ে লাথি মারে, চেয়ার সহ উল্টিয়ে পড়ে নাবিল, মুখে কাপড় বাঁধা। আফরান তানভীরের দিকে সেই হিংস্র দৃষ্টি ফেলে সঙ্গে সঙ্গে তানভীর গিয়ে নাবিলের মুখ থেকে বাছাইকৃত কাপড়টা খুলে দিয়ে আবার সস্থানে এসে দাঁড়ায়। তানভীরের শরীর কাঁপছে, সে জানে এখন কি হতে চলেছে। নাবিল দুর্বল গলায় বলল, অমানুষ দেখেছি কিন্তু তোর মতো নরক পশু আর দুটো দেখিনি। তোর কি মনে হয় আরিয়া যদি এসব কখনো জানতে পারে, কখনো তোর দিকে প্রেমময় দৃষ্টি ফেলবে? ও খুব নিষ্পাপ, নিজেকে ওর মধ্যে খুঁজতে যাস না আফরান। ওর পবিত্রতায় আঘাত পড়বে। খুব বেশি কথা বলে ফেলছিস। কথাটা বলে পাশের টেবিল থেকে 30 ইঞ্চির করাতটা হাতে নিয়ে বাম পায়ের ঠিক হাঁটু বরাবর আঘাত করে মুহূর্তেই নাবিলের চিৎকারের আওয়াজে পুরো বাংলো যেন কেঁপে উঠে। কিছু রক্তের ছাপ ছিটকে এসে আফরানের সাদা শার্টে পড়ে লাল বর্ণ ধারণ করে। এতে আফরানের বেশ উৎফুল্ল বোধ অনুভব হয়। ঠোঁট বাঁকিয়ে হাসে শব্দহীন। বলেছিলাম ঠিক 3 বছর পর একেবারে খতম করব। আফরান চৌধুরী কখনো কথার খেলাফ করে না। কথাটা শেষ করেই হাতের সদ্য ধারালো করাতটা ছুঁড়ে ফেলে তানভীরকে বলল, ওই মহিলা কোথায়? তানভীরের পরিহিত শার্ট ঘামে একাকার হয়ে গেছে।
মুখখানা যেন মাত্র পানিতে চুবিয়েছে মনে হচ্ছে। আফরানের কথায় কাঁপতে কাঁপতে বলল, মিসেস শবনমের কথা বলছেন স্যার? আরো অন্য কোনো লেডিসও কি আটকে আছে নাকি? ব্ল্যাক রুমে আছে স্যার। আফরান বাঁকা হেসে উপরে হাঁটা ধরে। ব্ল্যাক রুমে গিয়ে প্রথমে সবটা রুমে একবার চোখ বুলিয়ে বলল, এটার জ্ঞান ফেরা 2 মিনিটে। পাশ থেকে একজন বলে উঠল, স্যার একটু আগেই কড়াইতে নিজের বাহু অবধি হাতখানা ভাজতে দেখে যোগজ্ঞান হারিয়েছে, আপাতত এখন ফিরবে বলে মনে হয় না। আফরান চুপ করে একবার লোহার কড়াইতে চোখ বুলিয়ে নিয়ে 5 থেকে 10 কেজি ওজনের তেলটা ঢেলে দিয়ে বলল, তেল প্রবহমান হওয়া রাখবি। কথাটা বলে রুম থেকে চলে এসে সোজা বাংলো থেকে বের হয়ে যায়। তানভীরও 1 সেকেন্ড দেরি না করে আফরানের পিছু গিয়ে আগেই গাড়িতে উঠে স্টার্ট দেয়। কিছুটা পথ যাওয়ার পর আফরান তানভীরকে উদ্দেশ্য করে বলল, মাই মাদার ইন লো গালতি সে মিস্টেক কেয়া। তানভীর একটু অবাক হয় আফরানের মুখে এমন কথা শুনে। কি করেছে স্যার? আমার বাচ্চা বউয়ের গালে হাত তুলেছে, কি করা যায় বল তো ওটাকে? তানভীর একবার ঢুকে গিলে এক বাড়িতে থেকে এখনো ওরা বুঝতে পারেনি স্যারকে নিজের দুঃখ নিজে ডেকে আনে কে যে ভাই, সবগুলো মাথা মোটা মনে হচ্ছে। কথাটা তানভীর মনে মনেই ভেবেছে। স্যার কি করতে হবে বলুন, ভাবির মা হিসেবে কি উনাকে? এটুকু বলতেই গাড়ির মেরুরে আফরানের চেহারাটা দেখে একবার ঢুকে গেলে কথা চেঞ্জ করে বলল, সরি স্যার, আমাকে বলুন কি করতে হবে। সকালে হিসেব মতো আজকেই সবাই শপিংয়ে যাবে, যত রাত্রি হোক না কেন আজকে যত কেনা কাটা আছে কমপ্লিট করতে হবে, নয়তো আর সময় কই। কাল থেকে বাড়ি সাজানো গোছানো আরো কত কাজ বাকি। এখন দুপুর ঠিক 3টার মাথায় ঘড়ির কাঁটা। চৌধুরী বাড়ির গেটের বাইরে 3টি গাড়ি এক সাইড করা, এগুলো দিয়েই মলে পৌঁছাবে সবাই। গাড়িগুলো নিজস্বই, তবে সব সময় সবগুলো কাজে লাগে আসে না। আর আফরানের গাড়ি তো কারো ধরার জন্য পারমিশন নেই, এক্সট্রা 2টি গাড়ি। আফরানের সিস্টেমগুলো একটু ভিন্ন টাইপ, দেখেই বোঝা যায় আলাদাভাবে ডিজাইনারকে অর্ডার করে তারপর বানানো হয়েছে 2টো গাড়ি। জাফর সাহেব আর খলিল সাহেব নিচে কখন থেকে বাড়ির মেয়েদের জন্য অপেক্ষা করে করে বোরিং হয়ে যাচ্ছে, অথচ এদের আসার কোনো নামগন্ধ নেই। অবশ্য সাদেকও আছে তাদের সাথে। সামিরা একটু ধূসর রঙের একটা লং জামা পরে সাইড করে উড়নাটা ফেলে দিয়েছে। একটু খুশি আছে বাড়ির সবাই, কারণ চৌধুরী বাড়ির প্রথম বিয়ে বলে কথা। আয়ের বিয়েটা কিভাবে হয়েছিল সেটা তো আর নাই বলা যায়, এটাকে কোনো রকম বিয়ে বলে এই আর কি। সামিরার সাজ প্রায় শেষ পর্যায়ে, ঠোঁট দুটো একটু গাঢ় লাল রঙে রাঙাচ্ছে লিপস্টিক দিয়ে আয়নাতে দেখে দেখে। তার মধ্যেই হঠাৎ করে রুমে উদয় হয় আয়শো। আয়শোকে আয়নাতবে দেখে একটু হকচকিয়ে যায়, যার কারণে লিপস্টিকটা ঠোঁটের বাহিরে এক কোণে লেপ্টে লেগে যায়। পেছনে ফিরে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল, দিলেন তো নষ্ট করে, এখন কি হবে? দেখতে কি বাজে দেখাচ্ছে, সবটা আপনার জন্য হয়েছে। কথাটা বলে আবার আয়নাতে তাকিয়ে পাশ থেকে ছোট একটা কাপড় নিয়ে লিপস্টিকটা ঠিক করতে লাগলো। আয়শো মুচকি হেসে সামিরার কাছে গিয়ে বলল, এটা আমার কাছে দাও, ঠিক করে দেই। সামিরা একটু বিরক্ত নিয়ে বলল, বাজে কথা বন্ধ করুন। আয়শো কথা না বাড়িয়ে সামিরার হাত থেকে কাপড়টা নিয়ে নিজের দিকে ফিরিয়ে এক হাতে সামিরার মাথার পেছনে হাত রেখে অন্য হাতে লিপস্টিকটা ঠিক করতে লাগলো। সামিরার যেন হৃৎপিণ্ডটা বারবার কেঁপে উঠছে, চোখ দুটো দিয়ে একবার আয়েশের দিকে তাকাচ্ছে তো চোখাচোখি হয়ে গেলে আবার অন্য দিকে ফিরিয়ে নিচ্ছে। আয়েশো মৃদু হেসে হাতের ছোট কাপড়টা ড্রেসিং টেবিলের এক সাইডে রেখে বলল, ঠিক হয়েছে কিনা দেখো তো। সামিরা আয়নাতে দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁটের দিকে তাকানোর আগে আয়েশের দিকে তাকায়। আমাকে এভাবে দেখার কিছু নেই, লেট হচ্ছে, নিচে বাবা অপেক্ষা করছে। সামিরা নিজেকে ফিরিয়ে ঠোঁটে তাকিয়ে নিম্ন গলায় বলল, ঠিক আছে। আয়েশো, চলো তাহলে। কথাটা বলে সামিরার বাম হাতে নিজের ডান হাত একসাথে করে সামনের দিকে হাঁটা ধরল। কিছুদিন ধরে সবকিছুতেই আমাকে আশ্চর্য করছেন বারবার। অছটা হবার সেটা হবেই। আমি মিথ্যে বলছি না শামু, ভালোবাসি তোমায়। কথাগুলো আয়েশো যেতে যেতেই বলল। সামিরা, হাত ছাড়ুন, নিচে বাবা আছে, কিছু মনে করবে। আয়েশো, নিচে আছে, রুমে নয়। যতক্ষণ সুযোগ পাবো এভাবেই থাকতে চাই তোমার জীবনে। সামিরা আর কথা বাড়ালো না। লোকটা ইদানিং একটু বেশিই বলে ফেলছে, কি জানি কি হয়েছে হঠাৎ করে। সবাই গাড়িতে উঠার জন্য এগিয়ে যাচ্ছে, সবাই রেডি।
তবে আরিয়া ভর দুপুর বেলা একটু ঘুমিয়েছিল বলে যাবার আগে শাওয়ার নেওয়ার কারণে একটু লেট হয়। প্রেমা ডাকতে এসেছিল, আরিয়া বলেছে 5 মিনিটের মধ্যেই আসবে, তাই প্রেমা আর দাঁড়িয়ে না থেকে নিচে গিয়ে সবাইকে বলেছে আসতেছে আরু এক্ষুনি। এটা শুনে সবাই বেরিয়ে যায়। কিন্তু গাড়িতে উঠার আগে চোখ যায় মাত্র একটা গাড়ি ভেতরে ঢুকেছে। গাড়িটা দেখে চিনতে অসুবিধা হয়নি এটা কার গাড়ি। সাইড করে গাড়ি পার্ক করে নেমে বাড়ির সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে তাকায়। মিনিটের মাথায় বুঝে যায় এর কারণটা। পরক্ষণেই কিছু একটা ভেবে দ্বিতীয়বারের মতো সবাইকে প্রত্যক্ষ করে দ্রুত পায়ে সামনে হাঁটা ধরে। পেছনে থেকে জাফর সাহেব বলে উঠল, তুমি কি যাবে আমাদের সাথে? আফরান কপাল কুঁচকে একবার পেছনে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। জাফর দেখলে কত বড় বেয়াদব এই ছেলে, কোনো কথার 2 পয়সা দাম দেয় না। আয়েশো, বাদ দাও না বাবা, ওর যা ইচ্ছা করুক, নিজের জন্য নিশ্চয়ই আলাদাভাবে অন্য কোথাও থেকে আনিয়ে নেবে। তাছাড়া আফরানকে মার্কেটে যেতে দেখেছো কখনো? জাফর সাহেব কথা না বাড়িয়ে দ্রুত পায়ে গাড়িতে উঠে বসলেন। আফরান ভেতরে গিয়ে সোজা অরিয়ার রুমে ঢুকে ডিরেক্ট বলল, কিছু না জানিয়ে কোথায় যাচ্ছিস? আফরানের কথার আওয়াজ শুনে আরিয়া পেছনে ফিরে তাকায়। পরনে হোয়াইট কালারের জামা, যার মধ্যে গোল্ড পাথরের কাজ করা। সেলোয়ারটা কিছুটা ধুতি সিস্টেম, সেটাতেও পাথরের কাজ। ঠোঁটে গোলাপি লিপস্টিক একটু গাঢ় করেই দিয়েছে। দুহাতে দুমোট কাচের চুড়ি, কপালেটাও খালি নেই, আজ সাদা পাথরের ছোট একটা টিপ লাগানো। চুলগুলো ছেড়ে দেওয়া, যাকে এলোকেশ বললেই চলে এক প্রকার। তার উপর আবার চুলের মধ্যবর্তী জায়গাগুলোতে ছোট ছোট ফুলের পিন ক্লিপ। এমন ভাবে আরিয়াকে দেখে যেখানে আফরানের মুড চেঞ্জ হওয়ার কথা সেখানে অন্য সবার মতো না হয়ে উল্টো চোখ জোড়া লাল হয়ে আসে, হাতের মুঠো শক্ত হয়ে আসে। আরিয়া এসবে খেয়াল না করে একটু লজ্জা মাখা মুখ করে বলল, এতগুলো বছর পর এভাবে সেজেছি, সত্যি করে বলুন না কেমন লাগছে? আফরানের কাছে কথাগুলো বিষাদময় লাগছে। নিজের জায়গা ছেড়ে আরিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, খুব শখ হয়েছে না সুন্দর করে সেজে গুজে শপিংয়ে যাওয়ার? আফরানের কথায় মধ্যে কঠোরতা বুঝে আরিয়ার বুকটা কেঁপে উঠে। এটার জন্যেও বকবে আমায়? এমন কি করেছি? এভাবে কথা বলছে কেন উনি? কথাটা ভাবার মাঝেই আকস্মিক চোখ জোড়া বড় হয়ে যায় নিজের ঠোঁটে কারো ছোঁয়া পেয়ে। বুঝতে বাকি নেই লোকটা তার সাজুগুজু নষ্ট করার জন্য এসেছে, তাই দুহাতে আফরানকে নিজের থেকে ছাড়ানোর জন্য দুহাতে কিল ঘুষি মারতে থাকে একাধারে। কিন্তু আফরানের কোনো নামগন্ধ নেই আরুকে ছেড়ে দেওয়ার। আরিয়া ঠোঁটে ব্যথা অনুভব করে, চোখ জোড়া না চাইতেও ভিজে উঠে। এত জোরে কেউ কামড় দেয় ঠোঁটে? নিশ্চয়ই ছিলে গিয়েছে ঠোঁটখানা। কপালটাই খারাপ, সবার সাথে বের হয়ে যেতাম আগেই, সেটা ভালো ছিল মনে হয়। মিনিট দুয়ের মতো কিস করে ঠোঁট ছাড়ে। আরিয়া সঙ্গে সঙ্গে ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। দ্রুত আয়নার সামনে গিয়ে তাকিয়ে বলল, দিলেন তো সবটা শেষ করে। এখন কি করে যাব সবার সামনে? আফরান বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিজের ভেজা ঠোঁট মুছে ঠোঁটে বাঁকা হাসি একে বলল, না বলে এভাবে মেকআপ জন্য তোর শাস্তি এটা মনে কর। এভাবে সেজেগুজে বাহিরে যাওয়ার সাহস কি করে হয় তোর? আরিয়া ঠোঁটের কোণে জমে থাকা এক বিন্দু রক্ত হাত দিয়ে মুছতে মুছতে বলল, আপনি এমন কেন? বললেই তো হতো আমায় যে এমন করে সেজে বাহিরে যাবি না। আর সবাই তো সেজেছে, আমি কেন সাজবো না? আজব তো। কথাটা বলে আবারও নাক টেনে কান্না শুরু করে দেয় আরু। এমন ভাবে লিপস্টিক দিয়েছিস আমার মনে হলো যে তোকে পেতনির মতো লাগছে, তাই একটু কমিয়ে দিলাম। আরিয়া আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে অভিমানী দৃষ্টিতে ঠোঁট ফুলিয়ে আছে। আফরান আরিয়ার মনোভাব বুঝতে পেরে কপাল কুঁচকে আরিয়ার পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, এভাবে আছিস কেন? ফার্স্ট যা, সবাই ওয়েট করছে তো। কথাটা বলে বাঁকা হেসে আরিয়াকে পেছনে ফেলে নিজে সামনের দিকে হাঁটা ধরে। আরিয়া কি যেন ভেবে দৌড়ে আফরানের সামনে গিয়ে দুহাত দুদিকে ছড়িয়ে দাঁড়ায়। এভাবে পথ আটকাচ্ছিস কেন? সামনে থেকে সরে দাঁড়া। আরিয়া কথা না বলে এভাবেই দাঁড়িয়ে আছে। হয়েছেটা কি বলবি তো? আরিয়ার মুখে তবুও কোনো বাক্য নেই। দেখ হারু, শুধু শুধু রাগ উঠাস না, এসব খুলে ফেল, এভাবে বাহিরে যাওয়ার চিন্তা বাদ দে। এসব চেঞ্জ করতে সময় লাগবে আধা ঘন্টা, সব মিলিয়ে এতক্ষণ সবাই আমার জন্য অপেক্ষা করবে বলে আপনার মনে হয়? আমি কি জানি তখন এটা মাথায় ছিল না তোর? না। আবার মুখের উপর বলে দিচ্ছিস?
দুজনের কথার মাঝে প্রেমা আকস্মিক আরিয়ার রুমে এসে বলতে লাগলো, আরও সবাই অপেক্ষা করছে তো আর কতক্ষণ। কথাটা বলেই নিজের মুখের উপর নিজের হাত রাখে দুজনকে এভাবে দেখে। আরিয়া আফরানের সামনে থেকে ঘুরে দাঁড়িয়ে বলল, সবাইকে চলে যেতে বল, আমাকে উনি নিয়ে যাবেন। আফরান আশ্চর্য প্রকাশ করে বলল, হোয়াট? এখন আমাকে ওইসব মলে যেতে হবে, সেটাও কোনো মেয়ের জন্য? আরিয়া আবার আফরানের দিকে তাকিয়ে বলল, অবশ্যই আপনার জন্য নষ্ট হয়েছে সব কিছু, আপনি তো নিয়ে যাবেন তাই না? এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে আরু। আরিয়া আফরানের কথাটা পাত্তা না দিয়ে প্রেমার দিকে তাকিয়ে বলল, কি বলেছি বুঝেছিস? প্রেমা মুখের উপর থেকে হাত বাড়িয়ে কাপা গলায় বলল, আরু তোর ঠোঁটে রক্ত কিভাবে কেটে গে? এটুকু বলতেই আফরানের দিকে চোখ যায় প্রেমার, আর বুঝতে বাকি নেই এখানে কি হয়েছে, তাই কথা না বাড়িয়ে দ্রুত রুম ছাড়ে। প্রেমা যাওয়ার পর আরিয়া আফরানের দিকে ফিরে বলল, অবশ্যই আপনাকেই নিয়ে যেতে হবে, নয়তো আমার জামা আর কেনা হবে না, কি পরবো আমি? আফরান স্বাভাবিক মুডে এসে হাত থেকে কোটটা বিছানায় ছুঁড়ে ফেলে আরিয়ার শরীরে ওড়নার আঁচলটা হাতে নিয়ে ঠোঁটের কোণে জমে থাকা রক্ত মুছে দিয়ে বলল, খুব ব্যথা পেয়েছো? আরিয়া যেন এবার একটু সাহস পেল নিজের উক্তি ব্যক্ত করার। সব সময় তো এমন ব্যথা দিন আলাদাভাবে বলার কি আছে? কথাটা বলে আফরানের সামনে থেকে সরে গিয়ে কোবার্ড খুলে নতুন আরেক সেট জামা নিয়ে বলল, কোথাও পালিয়ে যাওয়ার একটুও চেষ্টা করবেন না, আমি এই যাচ্ছি আর আসছি। কথাটা বলে ওয়াশরুমের দিকে পা বাড়ালে আফরান পেছনে থেকে আকস্মিক আরিয়াকে কোলে তুলে নিয়ে খাটের উপর বসায়। আরে কি করছেন এভাবে, এখানে কেন নিয়ে আসলেন, দেরি হয়ে যাচ্ছে তো। আফরান কথা না বাড়িয়ে চুলের সাথে গাঁথা ছোট পাথরের ক্লিপগুলো ছাড়িয়ে দিতে লাগলো। আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম, এগুলোর কথা নিশ্চয়ই চেঞ্জ করার সময় উলটপালট হয়ে শরীরে আঘাত লাগতো। আফরান চুপচাপ কাজ চালিয়ে যাচ্ছে, ক্লিপ খোলা শেষে ফ্লোরে দুই হাঁটু গেড়ে বসে হাতের চুড়িগুলো আস্তে ধীরে খুলে দিতে লাগলো। জানেন একটা কথা এখন হঠাৎ করেই মনে হলো। আফরান উত্তর করল না। আশ্চর্য তো, এমন বোবা হয়ে আছেন কেন? আফরান এবার ভ্রু উঁচিয়ে আরিয়ার দিকে দৃষ্টি ফেলে। আরিয়া একটু ভীত গলায় মুখে হাসি ফুটানোর চেষ্টা করে বলল, আরে আমি তো এমনি বললাম। আপনি কেন বোবা হতে যাবেন? আসলে কথাটা হলো আমার হঠাৎ করেই মনে পড়ে গেল পুরনো একটা কথা, ওই যে প্রথম যখন সামিরার মা বাবা এসেছিল না এই বাড়িতে, মনে আছে আপনার? আপনি সেদিনও আমার সাজগোজ নষ্ট করে দিয়েছিলেন, সেদিনও একটু এমন করি সেজেছিলাম, সেদিনও আপনি আমায় ব্যথা দিয়েছিলেন। তবে সেদিন হাতে আর আজ ঠোঁটে। আফরান এবার স্বাভাবিক চোখে তাকিয়ে উঠে দাঁড়ায়, চুড়িগুলো এক সাইডে রেখে। চুড়ি খোলা শেষ হতেই আরিয়াও উঠে দাঁড়িয়ে বলল, নিয়ে যাবেন তো সত্যি? নাকি আশাহত করবেন? নিয়ে গেলে হেবি। আরিয়া উৎফুল্ল কণ্ঠে আফরানের দিকে তাকিয়ে বলে উঠল, এতগুলো হেবি? আপনার সাথে কখনো বের হয়নি অন্য কাপলরা কত সুন্দর? এটুকু বলতে আফরান আরিয়াকে এখানে রেখেই রুম থেকে বের হতে হতে বলল, বেশি কথা বলে বলে আমার মাথাটা রোজ রোজ চিবিয়ে খাচ্ছিস, এবার একটু মুখটা বন্ধ কর। তোকে আশকারা দিয়ে সেদিন কথাগুলো বলাই উচিত হয়নি, নয়তো প্রতিদিন এইসব কথা আর কাজকর্মের কি অবস্থা হতো তুই ভাবতে পারছিস না। কথাগুলো বলতে বলতে রুম ছাড়ল আফরান। আফরানের কথা শুনে আরিয়া শীত হেসে নিজে নিজে বলল, আপনাকে এভাবেই খুব জলদি স্বাভাবিক করে নিব, নিজের মতো করে দেখে নিবেন, দিনটা হয়তো খুব বেশি দেরি নয়। প্রেমা গিয়ে সবাইকে বলে দিয়েছে আরুকে আফরান ভাইয়া নিয়ে যাবে, বিষয়টা সবার কাছে একটু বিস্ময়কর বিষয় হলেও বিশ্বাস না করে উপায় নেই, কারণ আসার হলে এতক্ষণে এসেই যেত, তাই আর অপেক্ষা না করে সবাই গাড়িতে উঠে বসে। প্রথম গাড়িটিতে জাফর সাহেব, খলিল সাহেব, রহিমা বেগম বড়রা গিয়েছেন। অবশ্য এখন আর তিনটা গাড়ির প্রয়োজন ছিল না, তবুও আয়েশো সাদেককে কথার ছলে কথা কাটিয়ে আলাদাভাবেই গিয়েছে। গাড়ি থামে বিশাল বড় এক কাচের দেয়ালের বিল্ডিং এর সামনে। এটা বাংলাদেশের সবগুলো ব্র্যান্ড মলগুলোর একটি। গাড়িগুলো এক সাইড করে পার্ক করে সবাই ভেতরে ঢুকে যে যার মতো করে পছন্দ করছে। অবশ্য যারা উপস্থিত নেই তাদের জন্য ক্রয়ের নির্দেশ দিয়েছেন জাফর সাহেব, এই যেমন সাদেককে একটু আগে করা গলায় বলে গেলেন তার মা বাবার জন্য ও যেন যা যা প্রয়োজন সবটা কিনে, এতে দ্বিমত চলবে না এমন করা গলার আদেশে মুখের উপর কিছু বলতেও পারল না বেচারা।
এখানে প্রেমা নিজেকে একটু অসহায় বোধ করছে, তখন থেকে সামিরার পাশে দাঁড়িয়ে হাঁসফাঁস করে যাচ্ছে। ও তো আসতে চায়নি, জাফর সাহেবের কঠোর বাণী কি ফেলা যায় নাকি, তাই তো বাধ্য হয়ে এসেছে। সামিরা প্রথমেই প্রেমার জন্য জামা দেখছে। সামিরা বুঝতে পারছে প্রেমার অস্বস্তি বোধের কথা মুখে না বললেও চেহারা দেখেই বোঝা যাচ্ছে। প্রথমেই নীল রঙের একটা লেহেঙ্গা বেছে নিয়ে প্রেমাকে দেখিয়ে বলল, এটা তোকে খুব সুন্দর মানাবে, দেখ তো তোর পছন্দ হয় কিনা। আমি এত সব বুঝি না, যেটা ভালো মনে করবি সেটাই দেখ। ওকে, এটা চেঞ্জ করে আসো আগে, তারপর দেখি। প্রেমা ড্রেসটা হাতে নিয়ে চেঞ্জ করতে চলে গেল। সামিরা একের পর এক জামা, গাউন কিংবা বিভিন্ন ধরনের জামা দেখছে। আয়েশা হঠাৎ করে কোথা থেকে উদিত হয়ে পাশে দাঁড়িয়ে বলল, সুযোগ পেয়ে দেখছি আমার বাবার সব টাকা শেষ করে ফেলবি মনে হচ্ছে। আয়েশের কণ্ঠ শুনে পাশ তাকিয়ে এক কদম দূরের গিয়ে বলল, আপনি কখন আসলেন এখানে? তুই বুঝি আমাকে দেখিসনি এখানে আসতে? এতক্ষণ তো ছিলেন না, তাই বললাম। নিজের জন্য দেখছিলাম কিছু পছন্দ হয় কিনা। কি কি নিলেন? খালি হাত রেখেও প্রশ্ন করছিস, মাথায় কি? আশ্চর্য তো, তাই বলে জিজ্ঞেসও করতে পারবো না? আয়শোষিত হেসে কথা না বাড়িয়ে সামিরার আরেকটু কাছে গিয়ে হাতে থাকা ব্ল্যাক মেরুন রঙের ভারী গর্জিয়াস লেহেঙ্গার উপরের কটিটা ধরে বলল, ছেহ, তোর রুচি এত খারাপ কেন? তাহলে আপনি পছন্দ করে দেন শুধু শুধু কথা না বাড়িয়ে। আয়েশো এবার পুরো দোকানটায় একবার চোখ বুলিয়ে দোকানদারকে হাতে ইশারা করে বলল, ওটা দেখান তো। আয়েশের কথা অনুযায়ী সিম্পল কাজ করা অলিভে কালারের একটা লেহেঙ্গা দেখায়। আয়েশো এটা একবার হাতে নিয়ে সামিরার দিকে এগিয়ে দিয়ে বলল, এটাতে পারফেক্ট লাগবে তোকে। তারপর আরেকটা কাপড়ের দিকে ইশারা করলে দোকানদার সেটাও সামনে এনে দিলে আয়েশো সামিরাকে বলল, এটা পরবি বিয়ের দিন আর ওটা স্বামীতে পারফেক্ট হবে। সামিরা এখনো তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে আয়েশের দিকে। আয়েশো বুঝতে পেরে বৃদ্ধাঙ্গুলি আর মধ্যাঙ্গুলি গোলক চিহ্ন বানিয়ে সামিরার কপালে হালকা আওয়াজে বাড়ি মেরে ভ্রু উঁচিয়ে প্রশ্ন তুলল, হুম। সামিরা ধ্যান থেকে ফিরে এসে বলল, কিছু না। আয়েশো মৃদু হেসে জায়গা ছাড়ে। প্রেমা মাত্রই চেঞ্জ করে এসে সামিরার সামনে এসে বলল, হয়েছে। সামিরা দোকানদারকে আয়েশের চুজ করা জামা দুটি দিতে বলে প্রেমাকে দেখে মুখে হাসি টেনে বলল, সো কিউট প্রেমা। মানিয়েছে তোকে এটাতে খুব। প্রেমা, হয়েছে আর বলতে হবে না, চেঞ্জ করে নেই এখন। ওকে। প্রেমা চেঞ্জ করার জন্য ভেতরে যেতে নিলে চোখে পড়ে একটু দূরে সাদেক 3 হাত লম্বা টেবিলটার উপর বসে প্রেমার দিকেই তাকিয়ে আছে পলকহীন। প্রেমা ভাবল হয়তো কিছু বলবে, তাই একটু আওয়াজ করেই জিজ্ঞেস করল, কিছু বলবেন? সব কিছু ঠিক আছে বাড়িতে? সাদেকের হুঁশ ফিরে পাশ থেকে আয়েশো এসে যখন কাঁধে হাত রেখে দুষ্টু আওয়াজে বলল, হেব্বি ক্রাশ খেয়েছিস মনে হচ্ছে বউয়ের উপর। দেখলি বলেছিলাম না, মেয়ে জাতি এমনই, ইগনোর করে থাকা যায় না বেশিদিন। সাদেক আয়েশের হাতটা কাঁধের উপর থেকে নামিয়ে বলল, বাজে কথা বলিস না তো, আমি তো একটু ওদিকের পাঞ্জাবিগুলো। ও এত দূর থেকে পাঞ্জাবি দেখছিলি বুঝি, লজিক সহ কথাও বলতে পারিস না দেখছি। ওদিকে তোর বউ জিজ্ঞেস করেই যাচ্ছে, কিছু গিয়ে কথা বল যা। সাদেক অবাক হয়ে সামনে ফিরে, আসলেই তো রেমা কিছু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে এতক্ষণ এখানেই ছিল। কিন্তু আমি তো ওকে সামিরার সাথে কথা বলতে দেখেছিলাম। ওহ গড, কোথায় হারিয়ে গিয়েছিলাম আমি? দ্রুত জায়গা থেকে উঠে প্রেমার কাছে এসে বলল, কিছু বলছিলে? প্রেমা, আপনি কিছু বলবেন মনে হলো, তাই জিজ্ঞেস করছিলাম। কই না তো, কি বলবো? সাদেককে দেখেই বোঝা যাচ্ছে হয়তো নার্ভাস আছে কিছু নিয়ে। আপনার কিছু হয়েছে? এভাবে কথা বলছেন কেন? সাদেক নিজের কপালে দুহাতে আঙুল দিয়ে ধরে একটু ঘষতে ঘষতে বলল, আসলে একটু কেমন যেন লাগছে, এখানে প্রথম এসেছি তো তাই। আচ্ছা, ঠিক আছে তাহলে যাও তুমি। প্রেমা মাথা নেড়ে সম্মতি জানিয়ে জায়গা ছাড়ল। আরিয়া জামা চেঞ্জ করে এসে আবারও একটু কাজলটা হাতে নিয়ে ভাবতে শুরু করে, এটা দিলেও কা বকবে। আচ্ছা, ওনার শেষ হয়নি কথাটা ভেবেই হাত থেকে কাজলটা রেখে আফরানের রুমের দিকে পা বাড়ায়। গোছল দিয়ে ব্ল্যাক পেন্ট বেল্ট সহ হোয়াইট শার্ট পরে নিয়ে হাতে ঘড়িটার লক লাগাচ্ছে বিশাল আয়নাটার সামনে দাঁড়িয়ে। আফরানের রুমের এই জিনিসটা আরিয়ার বেশ ভালো লাগে, সবার রুমের আয়নাগুলোর থেকে এই রুমের আয়নাটা বেশ আকর্ষণীয়। আর রুমটাও একটু অন্য রকম সিস্টেমের, বিশেষ করে ছাদটা তো বেশ পছন্দের আরুর কাছে। আরিয়া পেছনে থেকে ডেকে বলল, আসো।
আফরান পেছনে না ফিরেই বলল, যখন জিজ্ঞেস করার প্রয়োজন নেই তখন জিজ্ঞেস করিস, আর যখন নিষেধ করি তখন না বলেই এসে পড়িস। আরিয়া মুখ থেকে সঙ্গে সঙ্গে হাসিটা উবে যায়। তবুও ভেতরে এসে বলল, এতে আপনার অসুবিধা হয়? আরিয়ার কথার উত্তর না দিয়ে পাশ থেকে বডি স্প্রেটা নিয়ে দিতে লাগলো। আরিয়া একটু খিলখিলিয়ে হেসে দ্রুত পায়ে আফরানের সামনে এসে বলল, এটার ঘ্রাণটা বেশ সুন্দর তো, আমি দিতে পারবো। সমস্যা নেই, আমি মেয়ে হয়েছি তো কি হয়েছে, আপনি তো এমনিতেও কারো কাছে যেতেই দেবেন না, সোয়াটা দিলে তো প্রবলেম নেই তাই না? আফরান কপাল কুঁচকে আরিয়ার দিকে তাকিয়ে বলল, রেডি। একটু সাজো। প্রথমবার আপনার সাথে বের হচ্ছি, একটু না সাজলে কেমন দেখায় না? আর আপনাকে এতটা সুন্দর লাগছে, আপনার পাশে দাঁড়ালে আমাকে তো মানুষ আপনার লেডি অ্যাসিস্ট্যান্ট মনে করবে, প্লিজ একটু সাজগোজ করি প্লিজ। কথাগুলো আরিয়া ইচ্ছে করে ন্যাকা গলায় বলল। অবশ্য এই লোকটার কাছে যেহেতু আরিয়া এখনো পিচ্ছি, তাই সব সময় পিচ্ছি হয়েই থাকতে চায়, এটাই আরিয়ার ভাবনা। আফরানের মনে হয় আরিয়ার কথাগুলো পছন্দ হয়নি, তাই বিরক্ত নিয়ে বলল, এখান থেকে যাবি? এত আজগুবি কথা কোথাও পাস? এমন করছেন কেন? আফরান কথা না বাড়িয়ে হাত থেকে স্প্রেটা রেখে সামনে হাঁটা ধরল, উদ্দেশ্য বের হওয়া। আরিয়া দ্রুত গিয়ে খাটের উপর উঠে পেছনে দিক থেকে আফরানের শার্টের কলার খামচে ধরে বলল, একদম আমার সাথে ভাব নেবেন না বলে দিলাম। বলেছি না, ওটা আমাকেও দিয়ে দিন। পেছনে দিকের কলার এভাবে ধরতে দেখে আফরান আরিয়ার হাতটা কলারের থেকে ছুটানোর চেষ্টা করে বলল, পাগল হয়ছো? ছাড় বলছি। আরিয়া আফরানকে এভাবেই টেনে এনে খাট থেকে এক লাফে নেমে সামনে গিয়ে বলল, নিজে তো গেটস ঠিকই নিয়েছেন, আমার বেলা কেন এমন হবে? আফরানের রাগটা মনে হয় বারবার আসছে আর যাচ্ছে, মূলত এখন একটুও আরুকে বোকার ইচ্ছে নেই, তাই চুপসে সবটা হজম করে শার্টটা আবার ঠিক করতে করতে বলল, আমি তো প্রতিদিনের মতোই আছি, তুইও আছিস, তাহলে আবার পার্থক্য খুঁজছিস কেন? জানি না এত কিছু আপনার সাথে আমাকে ম্যাচ করে সাজতেন হবে যেন কেউ দেখলে অ্যাসিস্ট্যান্ট না ভেবে বউ ভাবে। লজ্জার মাথা খেয়ে বসে আছিস দেখছি। সে আপনি যাই বলেন না কেন, আমি তো ছাড়ুন বলছি, এভাবে যাব না আমি। আরিয়ার কথার মাঝেই আফরান আরিয়াকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে। ছাড়ুন বলছি, এভাবে যাব না আমি, নামিয়ে দিন বলছি। আপনি আমার কথা একটুও রাখেন না, খুব বাজে আপনি। এসব চেঁচিয়ে বলতে বলতে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। চুপ করবে নাকি এখান থেকে ফেলে দেব? ধমকিয়ে। দিন ফেলে আমি মরে গেলে খুশি হবেন তাই না জানি আমি। কথাটা বলেই আরিয়ার হুঁশ ফিরে আফরান নিজ জায়গায় ঠাই দাঁড়িয়ে চোখ বন্ধ করে দাঁতগুলো কটমট করছে। আরিয়ার বুঝতে বাকি নেই কথাটা বলা ঠিক হয়নি মোটেও, নিশ্চিত এখন এই উপরের সিঁড়ি থেকে ঠাস করে ফেলে দিবে, তারপর আমার কোমরটা ভাঙবে, বেশ বিয়ে ক্যান্সেল। কথা ভাবতেই আরিয়ার মাথা ঘুরে গেল, এটা কিছুতেই হতে দেওয়া চলবে না, মোটেও না। আমি ভুলে বলে ফেলছি, সত্যি বলছি, সত্যি আমি এটা বলতে চাইনি। আফরান যেন কিছুই শুনছে না, কপালের রোগগুলো ভেসে আছে, এখনো জায়গায় দাঁড়িয়ে আছে এভাবেই। মরে যাওয়ার কথাটা বলে মোটেও এই মেয়ে ঠিক করেনি, কালকেই তো এত সব বুঝিয়ে বললাম, এই মেয়ে কখনো বুঝবেও না, মেবি এটাকে নিশ্চয়ই এখন এখান থেকে ঠিক নিচে ফেলে দিয়ে হাত পা ভেঙে ঠোঁট দুইটা পার্মানেন্ট গ্লু দিয়ে লাগিয়ে চুপ করিয়ে রাখা উচিত, কথাটা ভেবেই বাঁকা হেসে চোখ খুলে প্রথমেই নিচের দিকে তাকায়। আরিয়া আফরানের দৃষ্টি বুঝে সঙ্গে সঙ্গে দুহাতে, এক হাতে ঘাড়ের উপর দিয়ে অন্য হাতে গলার নিচ দিয়ে শক্ত করে ধরে জড়িয়ে চোখ বন্ধ করে নিয়ে বলল, আমাকে ফেললে আপনাকে নিয়েই পড়ব, একদম চিন্তা নেই আমার। এই মুহূর্তে আরিয়ার এই মুখে এই কথা শুনে কপাল কুঁচকে বলল, জানের মায়া নেই? তোর কি মনে হয় এইভাবে ধরলে আমি তোকে ফেলতে পারবো না? উহুম, মোটেও পারবেন না। আরিয়া আফরান চৌধুরীর স্পর্শ আপনি মিস করে দূরে ফেলতেই পারবেন না। কথাটা আফরানের চোখে চোখ রেখেই বলল কিছুটা আবেগী স্বরে। এই মায়া ভরা কণ্ঠস্বর কি আফরানকে তার নিজের জায়গায় রাখতে পারে? এই তির্যক দৃষ্টির চাহনি কি তাকে তার জায়গা থেকে ভস্ম করে দিতে পারে না? অবশ্যই এই মেয়ের এই ক্ষমতা আছে। নয়তো এতক্ষণে এভাবে কোলে না রেখে নিশ্চিত নিচতলার ড্রয়িং রুমের মাঝে হাড়গোড় ভেঙে আরিয়ার পড়ে থাকার কথা ছিল তাই না? আফরানের শরীর হালকা হয়ে এসেছে, আরিয়া বেশ বুঝতে পারছে বিষয়টা, তাই আফরানের চোখ ফাঁকি দিয়ে ঠোঁটের কোণে হাসি লুকায়।
জানেন, আপনার থেকে যখন খুব ভালোবাসা উপভোগ করি তখন হাজার বছর বেঁচে থাকার আশ্বাস পাই, আর যখন খুব বকে দেন তখন মনে হয় এক মুহূর্ত আর বেঁচে থাকা এটুকু বলতে আফরান একটু মাথা নুয়ে আরিয়ার শুকনো ঠোঁটে মৃদু স্পর্শ একে দিয়ে বলে, হুম। প্রথম কথাটা সব সময় মাথায় নিয়ে চলবে, ঠিক আছে, আর দ্বিতীয় শব্দটা যেন আর বলতে না শুনি। কথা শেষ করে আফরান হাঁটতে শুরু করে। আরিয়া এখনো হা হয়ে আছে, লোকটা শুধু কথায় কথায় এমন করে, হঠাৎ হঠাৎ এই কাজটা করে বসে। কথাটা ভেবেই আফরানের বুকে মুখ লুকানোর চেষ্টা করে। গাড়ির কাছে গিয়ে এক হাতে দরজাটা খুলে আরিয়াকে বসিয়ে দিয়ে নিজে অপর পাশ দিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। আরিয়া আফরানের দিকে তাকিয়ে দ্রুত গলায় বলল, জানেন, আমি ড্রাইভিং করতে পারি, শিখেছি আমি। দেখাবো। আমিও সেটাই ভাবছিলাম, তুই আমাকে ড্রাইভিং করে নিয়ে যা, এতে করে তুই গাড়িটা নিজের নামে পেয়ে যাবি। কি বলতে চাচ্ছেন? না মানে 2 মাস জার্নি করে শিখেছিস তো, তবুও তো কমপ্লিট হয়নি। নিশ্চিত মাঝ রাস্তায় গিয়ে অন্য গাড়ির সাথে মেরে দিয়ে আমাকে মারার প্ল্যান বানাচ্ছিস? আমি মরে গেলে নিশ্চয়ই গাড়িটা তোর নামে হয়ে যাবে, তাই না? এমনিতে তোর অনেক বুদ্ধি আছে জানিস। কথাটা বলেই আফরান গাড়ি ছাড়ে। আরিয়ার আগে রিরি করতে করতে আফরানের দিক থেকে দৃষ্টি সরিয়ে বাহিরে তাকায়, পরমুহূর্তেই আবার কি যেন ভেবে আফরানের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। হ্যাঁ। আপনি কিভাবে জানেন আমি 2 মাসে আমি ড্রাইভিং শিখেছি? আফরান উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে শব্দহীন হাসিটা থামানোর চেষ্টা করে। আরিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি করে বলুন তো, আমি যাওয়ার পর আমার খোঁজ নিয়েছিলেন? আমি কারো গোয়েন্দার চাকরি করি না। মিথ্যে বলবেন না একদম, না হলে আপনি কিভাবে জানেন এটা? আর সেদিন মিসেস শবনম আমাকে মারতে চায়, কিভাবে জানেন? আর ঠিক সময়ে কিভাবে সেখানে গিয়েছিলেন? আরিয়ার মুখে এতগুলো প্রশ্ন শুনে আবারও আফরান শব্দহীন হাসে, এবারের হাসিটা আরিয়ার দৃষ্টির বাহিরে ছিল না। একদম মেজাজ খারাপ করবেন না, উত্তর দিন, সত্যি বলুন। আফরানের চেহারা থেকে উজ্জ্বলতা যাচ্ছেই না, হাসি মাখা মুখখানা একই রকম আছে এখনো। আলিয়ার বেশ বিরক্ত লাগছে, সব সময় সিরিয়াস মুহূর্তে মজা নিবে অভ্যাস হয়ে গিয়েছে উনার, আর স্বাভাবিক মুহূর্তে মুখটাকে পেঁচার মতো উম্মম করে রাখে যত সব। মনে মনে কথাগুলো ভেবে একবার ভেংচি কেটে আবারও বাহিরে চোখ রাখে। আবার নিজেই মিনিটের মাথায় আফরানের দিকে ফিরে বলল, আচ্ছা, গত 3 বছরে একবারও আমার খোঁজ নেননি? আমাকে খুঁজেছিলেন সেদিন। আফরান চৌধুরী শুধু শুধু সময় নষ্ট করে না। কথাটা আরিয়ার বেশ খানিকটা গায়ে লেগেছে মনে হয়। আপনি তো বলেছেন ছোটবেলা থেকে আমাকে। চুপ করবি। এত বকবক করছিস কেন? একটু ধমকিয়ে কথাটা বলল আফরান। আরিয়া একটু ভয় পেল মনে হয়, তাই কথা বাড়ালো না আর। শরীর থেকে সিট বেল্টটা খুলে গ্লাসটা খুলে দিয়ে ওখানে হাত রেখে হাতের উপর নিজের থুতনিটা রেখে বাহিরে মনোযোগ দিল। আরিয়ার অভিমানী মন বুঝে আফরান মুচকি হেসে বাম হাতে আরিয়ার কোমর পেঁচিয়ে নিজের দিকে আনতে চাইল। আরিয়া আফরানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আফরানের দিকে না তাকিয়েই। আফরান আরো শক্ত হাতে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। আরিয়ার মাথা আফরানের বুকে, আফরান এভাবেই ধরে আছে। প্রথমে নিজেকে সরিয়ে নিতে চাইলেও কিছু সেকেন্ডের মাথায় এখানেই নিজের শান্তি অনুভব করে, এভাবেই থেকে নিজেও এক হাতে আফরানের পেট জড়িয়ে ধরে বলে, সত্যিই আমার কোনো খোঁজ রাখেননি? আফরান আরিয়ার চোখের দিকে একবার তাকিয়ে বলল, কি মনে হয়? আফরানের কথাতে কিছুটা খুশি হয় মনে হয়। তাই তো মুহূর্তেই উৎফুল্ল হয়ে দুহাতে আফরানকে ঝাঁপটে ধরে বলল, সত্যি বলছেন? তাহলে কেন আসেননি? আমাকে বুঝিয়ে বলতে পারতেন। তোমার কি মনে হয় যে তুমি তখন এসব বুঝতে? আরিয়াকেই যেন ভেবে প্রশ্ন করা ছেড়ে দিয়ে আফরানের বুকের যেখানেটায় মাথা ফেলে জড়িয়ে আছে সেখানটায় শার্টের উপর দিয়েই হালকা শব্দে চুমু বসিয়ে বসিয়ে মুখে হাসি ফুটিয়ে মাথা উঁচিয়ে আফরানের দিকে তাকায়। সময়টা বেশ মোহনীয় মনে হচ্ছে, শুধু আরিয়ার এমন লাগছে বিষয়টা কিন্তু এমন নয়, আফরানের মুখেও হালকা হাসির রেখা এখনো দৃশ্যমান। একটু ব্রেক চাপুন জলদি, প্লিজ প্লিজ প্লিজ। আরিয়া আকস্মিক আফরানকে ছেড়ে দিয়ে বাহিরের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল কথাটা। আকস্মিক এমন কথায় আফরান একটু কপাল কুঁচকে বলল, হয়েছে কি? এখানে কেন? আরে যা বলছি করুন না। কাজ আছে তো, এমনিতে অনেকটা দূরে এসে পড়েছি। কিসের জন্য আগে বলবে তো, নাকি একটু ধমকিয়ে?
আফরানের উত্তর না দিয়ে উতলা হয়ে নিজেই আফরানের পা এর উপর নিজের পা চেপে মাঝপথেই গাড়ি থামালো আরিয়া। হঠাৎ এমন করাই আফরানের রাগের মাত্রা ছাড়ায়। ধমকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, প্রবলেম কি তোর? এমন করছিস কেন? জিজ্ঞেস করেছি না? নিয়ে এসেছি বলে নিজের মতো করে যাচ্ছিস তখন থেকে দেখছি। আফরানের কথার পাত্তা না দিয়ে আরিয়া চটজলদি দরজা খুলে ছোট পার্সটা থেকে মাস্কটা নিয়ে মুখে পরে দৌড়ে গাড়ি থেকে পেছনে প্রায় অনেকটা দূরে বলা যায় সেখানে যেতে লাগলো। সব সময় বাড়াবাড়ি করবে এই মেয়ে, ওটার শিক্ষা হয়নি এখনো। আমি থাকতেও কিছু না বলে এভাবে চলে গেল, কথাটা নিজে নিজে বলে বাম হাতে পাশের সিটে মুঠোবদ্ধ হাতটি দিয়ে ঘুষি বসায়। এই মেয়ের সাথে ভালোভাবে কথা বলাই উচিত না আমার, মাথায় উঠে বসেছে। কথাগুলো বলতে বলতে একবার গ্লাসটা খুলে আরিয়াকে পরখ করার চেষ্টা করল। ছেঁড়া ফাটা একটা শাড়ি দিয়ে পুরো শরীর আবৃত করা একজন মধ্যবয়স্ক মহিলা ইচ্ছাক নীলপদ্ম সহ লাল সাদা পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়া দূর থেকে ডেকে দাঁড় করিয়েছে মহিলাটিকে, মহিলাটিও আরিয়ার দিকেই তাকিয়ে আছে। মহিলাটির সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে আরিয়া বলল, এগুলো বিক্রি করেন? মহিলাটি শাড়ির আঁচলটা আরেকটু শরীরে টেনে বলল, ম্যাডাম আসলে এই ফুল বেচাই, সংসার চালাই, কিন্তু আজ তেমন বেচা হয়নি, তাই ভাবছিলাম একটু পাশের রাস্তাটায় হাইটা আহি যদি কেউ কিনে। আর কি এমন যুগ আসছে পৃথিবী যে মানুষ ফুলেও এখন চোখ রাখে না। আরিয়া একরাশ হাসি টেনে নীলপদ্ম ফুলগুলো যে হাত বুলিয়ে কয়েকটা ফুল হাতে নিয়ে চোখ বন্ধ করে স্মেলটা বুঝার চেষ্টা করে। অফ কি সুন্দর মন মাতানো সুঘ্রাণ এগুলোতে। আসলে অনেক দিন হয় নীলপদ্ম চোখে পড়ে না, এগুলো দেখেই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে আসলাম। কত করে রাখেন এগুলো? মহিলা নিজেও আরিয়ার হাসির সাথে তাল মিলিয়ে হেসে বলল, এই যুগে এসেও যারা ফুল প্রেমী, ওই মানুষগুলা অনেক সহজ সরল মনের মানুষ। ম্যাডাম আপনিও খুব ভালো মনের মানুষ মনে হইতাছে। একটু জলদি বলুন আন্টি, আসলে ওয়েট করছে উনি, পরে আবার রাগ করবে। মহিলাটি হেসে বলল, জামাইর লাইগা টান আছে বেশ বুঝতে পারছি, আপনি খুশি হইয়া যা দিবেন তাই নিমু। আরিয়া কথা না বাড়িয়ে পার্স থেকে 500 টাকার 4-5টা নোট এক হাতে যা এসেছে মহিলাটির হাতে ধরিয়ে দিয়ে বলল, লাল রঙের গুলোও নিতে পারি? আরে ম্যাডাম আমার ফুলের দাম তো এত টাকা না, একটা ফুল 30 টাকা কইরা খালি। আরিয়া নিল লাল মিলিয়ে ফুল দুহাত ভর্তি করে নিয়ে একবার ঠোঁট কামড়ে ধরে হেসে বলল, এগুলো নিয়ে যাচ্ছি ঠিক আছে, আপনি ওগুলো রেখে দিন, কিছু হবে না। কথাটা বলে আরিয়া সামনে ফিরে ফুলগুলোর দিকে তাকিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। ফুলওয়ালি মহিলা আরিয়ার দিকে তাকিয়ে বলল, আল্লাহ তোমারে অনেক দিন বাঁচাইয়া রাখুক, আমার কত বড় উপকার করলা জানো না। বাসায় পোলা দা কয়দিন ধইরা অসুখে পাইয়া আসিল, এখন ওষুধ কিনতে পারুম। কথাটা বলে একটা ছোট কাপড়ের ব্যাগ বের করে টাকাগুলো সেখানে রেখে আবারও মহিলাটি নিজ কাজে চলল। প্রায় অনেকখানি পথ আসার পর আরিয়া সামনের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে মাথাটা ভারী হয়ে আসে, চারদিকে একবার চোখ বুলিয়ে দেখে না, কোথাও নেই উনি। সঙ্গে সঙ্গে হাত থেকে ফুলগুলো পড়ে যায়, অশ্রুরা চোখে এসে ভিড় জমায়। গড়গড় করে চোখ বেয়ে পানি পড়ে মাস্ক ভিজে যায়। কিভাবে পারলেন উনি এটা করতে? আমাকে এভাবে মাঝ রাস্তায় ফেলে যেতে একটুও ভাবলেন না উনি? ভালোবাসার উপরে উনার রাগের প্রায়োরিটি সব সময় থাকে। এটাই উনার ভালোবাসা, কয়েক মিনিট অপেক্ষা করতে পারলেন না। নিজের রাগটাই বেশি হলো আমার থেকে। কথাগুলো ভেবেই জায়গায় উপর হয়ে বসে পড়ে রাস্তায় চলাচল গাড়িগুলোতে দৃষ্টিপাত করে কাঁদতে থাকে আরু। ম্যাম গাড়িতে উঠে বসুন, এভাবে রাস্তায় বসে আছেন কেন? কথাটা শুনে আরিয়া উপরের দিকে চোখ তুলে তাকায়। সাদা রঙের একটা ট্যাক্সি ড্রাইভারটাই আরিয়াকে কথাটা জিজ্ঞেস করেছিল। দুহাতে চোখ মুছে বলল, যাব না আমি। ম্যাম এভাবে রাস্তায় কতক্ষণ বসে থাকবেন? চলুন বাড়ি দিয়ে আসি। আরিয়া কালো পাথরের উপর পড়ে থাকা পার্সটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, যাব না আমি, জোর করছেন কেন? আপনার ভালোর জন্য বলছি ম্যাম, নয়তো আপনার আমার দুজনের জন্যই কপালে দুঃখ আছে। উঠে পড়ুন। ঠিক কি বলতে চাচ্ছেন? কিছু না ম্যাম, জলদি উঠুন, বাড়ি পৌঁছে দেই। আরিয়া একবার চারদিকে চোখ ঘুরিয়ে আবারও দেখে নিল, আবার আসার হলে নিশ্চয়ই উনি যেতেন না। লাগবে না আসা, আমি একাই চলে যাব। কথাগুলো গুনগুন করে বলতে বলতে গাড়িতে উঠে বসে আরিয়া।
রাত এখন 11টার কাছাকাছি প্রায়। সারা শহরের মানুষের মাঝে হয়তো 80% মানুষ এখনো সজাগ, কারণ একটাই, এটা ঢাকা শহর যেখানে মানুষ টাকার জন্য সব পারে। যতক্ষণ না কাজ শেষ হবে কোনো কলকারখানা অফিস বন্ধ হবে না। সারা দিন লাগিয়ে মার্কেট শেষ করে মাত্র সবাই ফিরেছে। ক্লান্ত শরীর নিয়ে ভেতরে এসেই সবাই সোফায় পিঠ ঠেকায়। একজন কাজের লোক ব্যাগগুলো এনে এক সাইড করে রেখেছে। আচ্ছা, বাড়ির মেয়েদের কি অসময়ে রেস্টের টাইম আছে? নিশ্চয়ই নেই। তেমনি রহিমা বেগমও এসেই প্রথমে কিচেনে ঢুকে, সাথে স্বামীরাও চোখে মুখে পানি দিয়ে রহিমা বেগমের কাছে যায়। ফ্রিজ থেকে বরফ বের করে এগিয়ে দেয় রহিমা বেগমের কথা মতো। মিনিট পাঁচেকের মাথায় লেবু দিয়ে শরবত বানিয়ে সবার সামনে এগিয়ে দেয় রহিমা বেগম। অবশ্য খলিল সাহেব এখনো রহিমা বেগমের উপর নাখোশ হয়ে রয়েছে। গতকাল রাতের পর একটি বারের জন্যও কথা বলেনি, এত বড় মেয়ের উপর হাত দিয়েছে। মেয়েটা এতগুলো বছর পর ফিরেছে, তার মাঝেই গায়ে হাত দিয়েছে বলে অনেক কথা শুধিয়েছে কাল রহিমা বেগমকে। এরপর রহিমাও আর রাগ বাড়িয়ে সাহস পাননি কথা বলতে। সারাদিন মার্কেটে একসাথে থাকলেও জরুরি কথা ছাড়া কথা বলতে সাহস পায়নি রহিমা। নীরবতা কাটিয়ে জাফর সাহেব বলে উঠলেন, সবার সবকিছু ঠিকঠাকই হয়েছে। কোনো কিছু বাকি আছে? আয়েশো, একদম নিশ্চিন্তে থাকো বাবা, কোনো প্রবলেম হয়নি। জাফর কপাল কুঁচকে বললেন, হয়েছে, তোমাকে আর রাগ বাড়িয়ে বলতে হবে না। নিজের বিয়েটা তো সবটা ভেঙে দিচ্ছ তিল তিল করে, অন্যেরটা নিয়ে বেশি এক্সাইটেড না হলেই বোধ হয় ভালো। পারলে নিজেরটা ঠিক করার চেষ্টা করো। বাবা সব সময় এটা নিয়ে কথা বলতে পারো না। খলিল সাহেব, ভাইজান ঠিক বুঝলাম না কি বললেন। জাফর কথা কাটিয়ে বলল, তেমন কিছু না। আচ্ছা, আরিয়া মামুনি আসছে নাকি ওরা এখনো ফিরেনি? পাশ থেকে সার্ভেন্ট বলল। বড় সাহেব, হয়েছে কি, আফরান স্যার আফামনি রে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু যাওয়ার কিছুক্ষণ পরেই আফামনি একাই ফিরেছে দেখলাম। সাথে কোনো ব্যাগ ট্যাগ দেখিনি। আপামনির মনে হয় মনটা খারাপ, আমার মনে হয় কিছু হয়েছে। সার্ভেন্টের কথা শুনে সবাই যেন একটু অবাক হলো, বিশেষ করে প্রেমা, তখন তো দুজনকে কি সুন্দর দেখেছিল একসাথে, আবার কি হলো এদের? জাফর সঙ্গে সঙ্গে তেতে উঠে বলল, হোয়াট? তার মানে মামুনি নিজেই শপিং এ যায়নি? ওই বজ্জাত বেয়াদব ছেলেটা আমার মামির সাথে আবার কিছু করেছে নিশ্চয়ই। ওটাকে যখনই ভালো মনে করব ঠিক তৎক্ষি কিছু একটা করে বসবে। আসলে ও চাইটা কি? এর শেষ দেখে ছাড়ব। খলিল সাহেব জাফর সাহেবকে উত্তেজিত হতে দেখে বলল, ভাই যান, রাখবেন না প্লিজ, আগে কি হয়েছে সেটা জেনে নিন। জাফর কথা না বাড়িয়ে আরিয়াকে মামুনি ডাকতে লাগলো কিছুটা উঁচু আওয়াজে। ফেরার পর থেকে একাধারে কয়েক ঘন্টা কেটেকুটে ঘুমিয়েছিল আরিয়া। হঠাৎ আওয়াজে ঘুম ভাঙে। দুচোখ কচলিয়ে চারদিকে একবার তাকিয়ে নেয়, তার মধ্যেই স্বামীরা রুমে আসে। কি হয়েছিল রে? আরিয়া কিছুই বুঝল না, শুধু তাকিয়ে রইল স্বামীরার দিকে অভ্যাস মতো। ফের পরক্ষণেই সব মনে পড়তে আবারও চোখ জোড়ায় অশ্রু জমে। স্বামীরা কাছে এসে বলল, উঠো তো, বাবা ডাকছে। কথাটা বলে আরিয়ার হাত ধরে খাট থেকে নামিয়ে দেয়। শরীরটা একটু দুর্বল, হয়তো মনোবল না থাকার কারণে। ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে? কিছু উল্টো পাল্টা করেছিস? সামান্যতে এমন করা লাগে? উনি কিভাবে পারল আমায় মাঝ রাস্তায় একা ফেলে চলে আসতে? যদি আমার কিছু হয়ে যেত? আমার কাছে যদি টাকা না থাকতো কিভাবে ফিরতাম আমি? কি বলছিস? ভাইয়া তোকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে সেটাও এমন করে? মিথ্যে বলছি। কিছুই তো কেনা হলো না আমার। কথাটা বলেই আবার ঠোঁট ভাঙে আরিয়া। রিল্যাক্স আরুক, কিন্তু তুই কি করেছিস? কিছুই না, শুধু পথে ফুল দেখে কিনতে গিয়েছিলাম, গাড়ি থামিয়ে এটুকুই। নিশ্চয়ই ভাইয়া নিষেধ করেছিল, তাহলে কেন গেলি? এই কারণে তো রাগ করেছে? এটা কোনো বিষয় হলো বল? নীলপদ্ম কত বছর পর দেখেছি, তাই তো নিজেকে আটকাতে পারিনি, তাই বলে এমন করবে এটুকুতে? ভাইয়া যে অল্পতেই রিয়েক্ট করে এটা তো জানিস, তারপরেও কেন? নিচ থেকে জাফর সাহেব ডেকে বললেন, বৌমা আরুকে নিয়ে এসো, নিশ্চয়ই মেয়েটা রাগ করেছে। স্বামীরা আর কিছু না বলে আরিয়াকে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয়। আরিয়ার চক্ষু দয়ে ফলে আছে ভীষণ রকম, মনে হচ্ছে সার্জারি করিয়ে এমন করেছে, কারণ চোখ ফোলাতেও আরুকে খারাপ লাগছে না, উল্টো আকর্ষণীয় মনে হচ্ছে আরো। লাল হয়ে আছে উভয় চোখ, সাথে নাকের ডগাতে যেন কেউ লাল আবির মেখে দিয়েছে এমন মনে হচ্ছে।
সবাই আরিয়াকে দেখেই বুঝে গেছে মেয়েটা সারাটা দিন নিশ্চয়ই কেঁদে কেঁদে নিজের এই অবস্থা বানিয়েছে। বিষয়টা জাফর সাহেবের চোখ আওড়াতে পারেনি। আরুকে এভাবে কখনো দেখেনি কষ্ট পেতে। কাঁদতে দেখেছে চোখের সামনে, কিন্তু ভেতরে কতটা কষ্ট পেয়ে কাঁদলে একজন মানুষের এই রকম চোখ মুখ ফুলে ওঠে এটা উনার জানা। ভেতরটা মোচড় দিয়ে উঠে সঙ্গে সঙ্গে। দ্রুত পায়ে আরিয়ার সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি করেছে বেয়াদব ছেলে আজ? মেরেছে? নিয়ে যায়নি মলে? জাফরের মুখে স্নেহশীল কথা শুনে আরিয়া এবার ন্যাকা কান্না জুড়ে দিয়ে বলল, তোমার ছেলে আমাকে মার্কেট তো দূরের কথা, উল্টো আমাকে মাঝ রাস্তায়। এটুকু বলতেই আরিয়ার চেহারায় হঠাৎ করেই চেঞ্জ আসে। ভয়ে জোরসর হয়ে গুটিয়ে নেয় নিজেকে জাফর সাহেবের একদম কাছে এসে। আরিয়া হঠাৎ কথা থামিয়ে দেওয়ার বিষয়টা কারো বোধগম্য হলো না, কিন্তু স্বামীরা আরিয়ার পাশাপাশি ছিল বিধায় ওর বুঝতে অসুবিধে হয়নি। মাত্র দরজা পেরিয়ে 2 পা ভেতরে ফেলেছে আফরান। দেখতে খানিকটা বেপরোয়া লাগছে। কপালের ডান দিকে ঠিক চুলের একটু নিচে রক্ত রেখা উকি দিয়ে দেখা দিচ্ছে, চুলগুলো মৃদু বাতাসে দূর খাওয়ার কারণে। সঙ্গে সাদা রঙের শার্টটাতেও রক্তের ছাপ, যেন লাল রঙের ফেব্রিক্স দিয়ে বিন্দু আঁকা হয়েছে। আয়েশো স্বামীরার চোখে ভয়ের ছাপ দেখে দৃষ্টি অনুসরণে সেদিকে তাকাতে আফরানকে দেখে মুখে একটু বিরক্ত নিয়ে প্রশ্ন ছুড়ল, আরুকে নিয়ে যাসনি কেন? যদি না নেওয়ারই ছিল তবে আমাদের সঙ্গেই তো পাঠিয়ে দিতে পারতিস, আর বেরিয়েছিলি কেন? আবার একাই পাঠিয়েছিস এসব কি আফরান? আয়েশের কথা শুনে সবাই সেদিকেই দৃষ্টি ফেলে। জাফর সাহেবের মেজাজটা আফরানকে দেখেই মনে হয় বেড়ে গিয়েছে। কাকে খুন করে এসেছো? কার মায়ের বুক খালি করে এসো আজ আবার? কার ফ্যামিলি থেকে একজনকে উঠিয়ে দিয়েছো? তোমার মতো নির্লজ্জ ছেলে আর দুটো দেখিনি। দুদিন বাদেই তো বিয়ে, এখনো এসব ছাড়ছো না কেন? খুন খারাপি নেশায় পরিণত হয়েছে দেখছি তোমার। মামনির দিকে তাকাও, ততটা স্বচ্ছ ওর মনটা, আর তুমি তোমার এই অনিশ্চিত ভবিষ্যতের সাথে ওকে জোড়াতে চাচ্ছ আফরান। আর আজ একা ছেড়েছো কেন? নিজে নিয়ে আসলে কি খুব বিপদ হয়ে যেত? একসাথে এতগুলো প্রশ্ন আফরানের দিকে। কিন্তু আফরানকে দেখে মনে হচ্ছে সে কিছুই শুনেনি, চুপচাপ নিজের মতো সামনে এগিয়ে যাচ্ছে। রহিমা বেগমের যেন ভেতরটা ভয় কাঁপছে। এই ছেলে মানুষ খুন করেছে নিশ্চিত, শার্টের লাল দাগগুলো অবশ্যই রক্ত। এই কারণেই বলেছিলাম যা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে। এমন একজন খুনির সাথে নিজের মেয়ের বিয়ে আমি চোখের সামনে দাঁড়িয়ে কিছুতেই দেখতে পারবো না। আর এই বিয়ে হবে না বেশ। ভাইজান, যা হয়েছে সব ভুলে যান। আমরা কিছু দিনের জন্য অন্ধ হয়ে এই ছেলের স্বভাব ভুলে গিয়েছিলাম। এ ছেলে কোনো দিন পরিবর্তন হবার নয়। আশা করি আপনি এর উপর কথা বলবেন না। আপনিও নিশ্চয়ই আরিয়ার জন্য এমন পাত্র আশা করেন না। আফরান স্বাভাবিক গলায় একটু আস্তে করেই বলল, দাঁড়িয়ে চোখের সামনে যেন বিয়েটা না দেখতে পারেন সেই ব্যবস্থা করে দেব। একদম চিন্তা করবেন না। রহিমা বেগমের মুখের উপর কথা বলাটা উপস্থিত কারোই পছন্দ হলো না। কিন্তু আপাতত তার এসব কথার দাম এখানে নেই। আর এই কথাটা নিছক অতিরিক্ত কথা ছাড়া কিছুই নয়, এটাই সবার ধারণা। তাই এটা নিয়ে কেউ কথা বাড়ায়নি। মায়ের মুখে বিয়ে ভেঙে দেওয়ার কথাটা শুনে আরিয়া কপাল কুঁচকায়। যাই হোক, সেটা ওর আর তার মাফিয়া হাজবেন্ডের বিষয়। অন্য কেউ কেন কথা বলবে? মা হয়েছে তো কি হয়েছে, বিয়ে ভাঙার কথা কেন বলবে? উনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব নাকি? আজব তো। বিয়ে ভাঙার কথাটা মোটেও তার পছন্দ হয়নি। আর খুনি কেন বলছে? উনি খুন করেনি জানি আমি, হয়তো হাতাহাতি হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু উনি মোটেও কাউকে খুন করেননি। বুঝতেছে না কেন কেউ? কথাগুলো আরিয়া মনে মনে নিজের সাথেই বকবক করেছে। এসব ভাবনার মাঝেই কানের কাছে কথার শব্দ বেজে উঠে। হয়েছে নালিশ জানানো। আরিয়া চমকিয়ে একটু পিছু হাঁটে বলল, আপনি কথা বলবেন না একদম বলে দিলাম। কপা গলার আওয়াজ শুনে আফরান শীত হাসে। জাফর সাহেব, নির্লজ্জদের মতো হাসছো আবার দেখছি। শুনো, আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে ক্যান্সেল। অনেক হয়েছে তামাশা, এবার একটু শান্তিময় সকাল চাই। তুমি আসতে পারো। তোমার এসবকে ভালোবাসা বলে না আফরান। বারবার মেয়েটার মন ভেঙে দিচ্ছ তুমি। নিজের ব্যক্তিত্ব নিয়েই থাকো। আমার মামুনিকে আর জোড়াবে না তোমার সাথে। নিজের হাতে মামুনিকে তোমার হাতে তুলে দিতে পারি না, সবটা জেনেও। আসতে পারো তুমি। আফরান কপাল কুঁচকে বলল, আমি বলেছি আমি এই মেয়েকে ভালোবাসি।
ইভেন আমি তো আগেই বলেছি বিয়ে করব না, তোমরাই বলেছ। বার্ড বউয়ের যেহেতু শখ হয়েছে এখন এটা তোমরা চাইলেও থামাতে পারবে না। একদম মামুনিকে আর নিজের বউ বলে দাবি করবে না। তা বউকে কি শালি বলে দাবি করব? আশ্চর্য! তোমার মাথায় যে কিছুই নেই, ভেতরটায় যে অন্ধকারে ছেয়ে আছে কথাবার্তা ধারাই বোঝা যায়। আফরান আর কথা বাড়াতে চাচ্ছে না, তাই চুপ করে আবারও আরিয়ার কাছে গিয়ে শীত হেসে বলল, রাগ করেছ? আরিয়া আফরানের দিকে একটুও না তাকিয়ে বলল, কথা বলবেন না আমার সাথে আপনি? ঠিক আছে গেলাম আমি, কথাটা বলে একটু কানের কাছে গিয়ে আস্তে কণ্ঠে বলল, মাথায় কিন্তু প্রচুর আঘাত পেয়েছি বউ, ব্যথা হচ্ছে খুব। কথাটা বলে আফরান উপরের হাঁটা ধরে। আরিয়া একবার আফরানের দিকে তাকিয়ে আবার উপস্থিত সবার দিকে দৃষ্টি ফেলে তাকায়। জাফর সাহেব কি বলে গেল এমন করে আবার? নিশ্চয়ই হুমকি দিয়েছে তাই না? চিন্তা করো না মামুনি, ওর কথায় কিছু হবে না, একবার বলে দিয়েছি যখন তখন বিয়েটা কিছুতেই হবে না। আরিয়া কাপা গলায় বলল, আসলে চাচাজান হয়েছে কি, উনি মিথ্যে বলছেন না, আমি দেখেছি বিয়ের পেপারগুলো। জাফর আশ্চর্য হয়ে বলল, তুমি কি শিওর? আরিয়া মাথা নত করে লজ্জা মুখ করে মাথা নেড়ে সম্মতি জানায়। জাফর আরিয়ার রিয়েকশন দেখে একটু অবাক হয়, একটু আগেই তো কান্না করছিল, অভিযোগ দিতে চেয়েছিল, এখন এক মুহূর্তেই মুড চেঞ্জ। আচ্ছা মামুনি, তুমি বলো যে, তুমি কি আফরানের সাথে থাকতে চাও? বিয়েটা কিন্তু ফেলনা জিনিস নয়, এখন তুমি বড় হয়েছো, ও বুঝার ক্ষমতা আছে নিশ্চয়ই, তাই জিজ্ঞেস করছি, তোমার যদি মতের উপর ভিত্তি করেই হবে সব, তবে তুমি যদি না থাকতে চাও সেটাও অবশ্যই আমরা ব্যবস্থা করে ডিভোর্সের ব্যবস্থা। এটুকু বলতেই আরিয়া বলল, চাচাজান উনি মোটেও এতটা খারাপ নয় তোমরা যেমনটা মনে করো। আরিয়ার কথায় সকলেই একটু চমকায়, এদের দুইজনের কথা কি সব সময় চেঞ্জ হয়েই যাবে? কখনো কি এক হবে না এদের কথা? একবার হ্যাঁ তো আরেকবার না। রহিমা বেগম সামনে এসে ধমকিয়ে বলল, তোমার মাথা এই ছেলে একদম ওয়াশ করে দিয়েছে দেখছি। আফরান স্বাভাবিক নয়, এটা কি বুঝতেছ না এখনো? অন্য ছেলেদের মতো ওর চাল চলন মোটেও আমার কাছে স্বাভাবিক মনে হয় না। আরিয়া আরিয়া চুপচাপ মাথা নত করে ফ্লোরে দৃষ্টি রেখে তাকিয়ে থাকে। জাফর, আহ কি করছো রহিমা এসব? মামুনি নিজের ভালোটা বুঝতে পারে এখন, শুধু শুধু ধমকিয়ে লাভ আছে? আরিয়ার ইচ্ছে করছে না মোটেও এখানে থাকতে, নিশ্চয়ই উনার খুব ব্যথা লেগেছে, রক্তাক্ত হয়ে আছে শরীর, কোথায় গিয়েছিল উনি? এমন করে নিজেকে ওসব লোকদের সাথে জড়িয়ে কি লাভ উনার? কথাগুলো ভেবে আরিয়া আর এক মুহূর্তও এখানে দাঁড়ায় না, আস্তে পায়ে জায়গা ছেড়ে উপরে চলে যায়। আয়েশো, বাবা এখন এটা নিয়ে আর কথা না বাড়ালেই মনে হয় ঠিক হবে, কারণ ভাইয়া যা বলে দিয়েছে মনে হয় না এটার উপরে আর কিছু করা যাবে। তাছাড়া আরু নিজেই তো বলে গেল তাই না? ও যদি নিজেকে আফরানের কাছে বিপজ্জনক মনে করত নিশ্চয়ই এভাবে নিজেকে ইচ্ছে করে আফরানের কাছে তুলে দিতে বলতো না। ভেবে দেখো 3 বছর আগে আফরানের অত্যাচারের জন্যই আরু চলে গিয়েছিল, এখন আবার কেন নিজেই থাকতে চাচ্ছে? আই থিংক আফরান আর আরুর মাঝে ভুল বুঝাবুঝি হয়েছিল যেটা এখন নেই। নয়তো আরু নিশ্চয়ই এভাবে সম্মতি দিত না তাই না? তোকে তো আমি পরে দেখে নেব, নিউজটা আমার কাছে ঠিক সময় মতো কেন আসেনি? ওই কুত্তার বাচ্চাটার সাহস কি করে হয় একদম দেশে চলে আসার? আধমরা পুষ্টিহীন ছেলের পুলে গুলো আজ আমার পেছনে লেলিয়ে দিয়েছে নিজে সামনে না এসে। কি ভেবেছিল ওই কার্তিক ওর দেশে আসার খবর আমার কাছে আসবে না? ওই সালার দম বেড়েছে, এটার ব্যবস্থা কর আগে। প্রতিটা সেকেন্ডের নিউজ চাই আমার গটিট। আজ আমার বউয়ের যদি কিছু হয়ে যেত তোদের প্রত্যেকটার শরীরের মাংস কেটে কুচি কুচি করে খিচুড়ি পাকাতাম। কথাগুলো একদমে তানভীরকে বলে কলটা কেটে দিয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারে। মাথা পুরো 100 হয়ে আছে বুঝাই যাচ্ছে। বিকেল বেলা যদি ফোনটা সময় মতো না আসতো তবে নিশ্চয়ই আরুর ব্যাপারে ক্লিয়ার হয়ে যেত, তারপর টার্গেট হিসেবে নিশ্চিত আমার বউকে রাখতো ওই কুত্তার বাচ্চাটা। ওই বেটার সাহস আমি মিলিয়ে দেব একদম, কার পেছনে লেগেছে ওর ধারণা এখনো হয়নি। কথাগুলো বলে শার্টের বোতামগুলো খুলতে খুলতে বারান্দার দরজাটার সামনে থেকে ভেতরে আসে আফরান। তার মধ্যেই এসে হাজির হয় আরিয়া। কথা না বলে ডিরেক্ট ভেতরে চলে আসে। এতক্ষণের রাগটা আরিয়ার সেই অভিমানী কিউটনেস চেহারার দিকে তাকাতেই যেন উবে গেল মুহূর্তে।
আরিয়া আফরানের দিকে না তাকিয়েই ওষুধের ছোট বক্সটা এনে খাটের উপর বসে সেই অভিমানী গলাতেই বলল, এখানে বসুন। আফরানের ঠোঁটের কোণে হাসি জমে বউ রাগ করেছে বলে কথা, সেটাও এই প্রথম হয়েছে। রাগ করেও তার কাছেই এসেছে, চলে যায়নি কোথাও। এটাই তো আফরান সব সময় চেয়েছে, তাই না? যা কিছু হবে সেটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, সেটা যেভাবেই হোক না কেন, যেই কারণে হোক না কেন। কিন্তু এই মুহূর্তে বউকে তো আর সবটা বলতে পারবে না। কেন ওভাবে একা ফেলে চলে গিয়েছিল? নিশ্চয়ই খুব রাগ জমিয়েছে নিজের মধ্যে। ঠিক আছে, আমিও দেখব কেমন রাগ করেছে আমার বউ, আর কতক্ষণ থাকতে পারে। আরিয়ার ঠিক মুখোমুখি হয়ে বসল। বসার পর তো মনে হচ্ছে আরেকটু রাগিয়ে দেই এই মেয়েকে, ওটাকে এমন ভাবেই মানায়। আমি তো ভেবেছিলাম আসবি না, তা কি ভেবে আসলি? সত্যি করে বলতো। আফরান চৌধুরীর জন্য দেখছি ইদানিং একটু বেশি উদ্বিগ্ন হয়ে যাচ্ছিস। ফিরে আসার পর থেকেই দেখছি ছেচরা মেয়েদের মতো পেছনে পড়ে আছিস। কি চাই আফরান চৌধুরীর থেকে? ছেচরা? কে ছেচরা? কেন? তোর মনে হচ্ছে না যে একটু বেশিই ছেচরামি করছিস? এবার একটু উঁচু আওয়াজে বলল, একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। আমি কখন আপনার পেছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করলাম? ফিরে আসার পর থেকেই দেখছি আমার রুমে ঘুরে ফিরে উকি মারছিস, তারপর রাতে এসে ঘুমোচ্ছিস। আর কি কি করেছিস আমার সাথে রাতের বেলা সেটা তো আমি বলতে পারবো না। তুই বুঝতে পারছিস আমি কি বলছি? আই থিংক তুই বুঝেছিস। আফরানের কথাগুলো এই মুহূর্তে আরিয়ার গা জ্বালিয়ে দিচ্ছে। এমন ভাবে খুঁচা মেরে কথা বলছেন কেন উনি? আমি উনার পেছনে এসেছি, নাকি বাধ্য করেছে? এমন ভাবে নিজেই কাছে টেনে আবার নিজেই খুচরা দিচ্ছে। ফুঁচতে ফুঁচতে হাত থেকে সাদা টুকরোর তুলোটা ছুঁড়ে ফেলে বলল, থাকুন আপনি, আসবো না আমি আর আপনার কাছে। আমি আসলে আপনার প্রবলেম, তাই তো। ঠিক আছে, আসবো না। কথাগুলো বলার সময় আরিয়ার গলায় যেমন রাগের ছোঁয়া ছিল, ঠিক মনে হচ্ছিল এই বুঝি কান্না করে দিবে, কিন্তু সেটা বোধ হয় প্রকাশ করতে চাচ্ছে না, তাই এভাবে খাট থেকে ধপ করে নেমে গেল। সঙ্গে সঙ্গে আফরান আরুর ডান হাতটা ধরে বলল, কোথায় যাচ্ছিস? থাকবো না আপনার কাছে, যেতে দিন আমায়, হাত ছাড়ুন। তোর কথার ধাঁচ তো দেখছি একদম ঠিক নেই। একবার এক এক রকম কথা বলছিস, কালকেই তো বিয়ে করবি বলেছিলি, আজকেই বলছিস থাকবি না। এত দেখছি বিয়ের আগেই জ্বালিয়ে মারছিস, পরে তো মনে হয় মাথাটাই কিনে নিবি। ছাড়ুন, আপনার সাথে কথা বলে শুধু শুধু কথা বাড়াতে চাই না, আপনি নিজেরটা ছাড়া কিছুই বুঝবেন না কোনোদিন। আচ্ছা। আরিয়া ছুটার জন্য হাত কচলাতে লাগলো। আফরান এবার কপাল কুঁচকে বলল, ঠিক আছে, যেটা করতে এসেছি সেটা করে যা, আমি কথা বাড়াবো না। লাগবে না, নিজেরটা নিজেই করে নিন। ভালো কোনো মেয়ে খুঁজে নিন, তাহলেই হবে, আমার মতো ছেচরা লাগবে না। এই মেয়ে কোনোদিন ঠিক হওয়ার নয়, কিছু হলেই ওই সব কথা বলবেই। কথাটা আফরানের পছন্দ না হলেও ইচ্ছে করেই নিজের কথায় নিজেকে একটু ফাঁসিয়ে দিল আরুকে। ঠিক আছে, সুন্দরী কোনো রূপসী মেয়েকে নিয়ে আসিস তাহলেই চলবে। আর বিশেষ করে ওই শ্রাবণীকে চিনিস? এসকে এর সিইউ। ওই মেয়েটাকে ভীষণ রকম পছন্দ হয়েছিল তুই চলে যাওয়ার পর, ওটার উপর আলাদা একটু ফিলিংস এসেছিল। আফরানের মুখ থেকে কথাটা শুনে আরিয়া যেন সবকিছু ভুলে গেল এই মুহূর্তে, সবকিছু গুলিয়ে ফেলে। মাথায় শুধু একটাই প্রশ্ন, সত্যিই কি উনি তাহলে আমার খবর রাখেনি এত বছর? এখন তো মনে হচ্ছে রাখেনি। যেখানে একটুর জন্য একা বের হতে দেয় না, সেখানে সব জেনেও নিশ্চয়ই চুপ থাকবেন না, তাই না? তাহলে দুপুরে কি বলতে চেয়েছিল? আমি কি ভুল বুঝেছিলাম? তার মানে উনি সত্যিই সেদিন শ্রাবণী হিসেবেই ওসব নোংরামি করেছিল শ্রাবণীর সাথে? বলতে গেলে তো অন্য একজন মেয়ে হয়ে যায় শ্রাবণী। কথাটা ভেবেই সঙ্গে সঙ্গে আফরানের দিকে ছলছল দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টির ভাষা বুঝতে আফরানের অসুবিধে হয়নি, এই মেয়ে কি বোকাই রয়ে যাবে সব সময়? কথাটা ভেবেই আফরান বিরক্তি চোখে তাকিয়ে একটু ধমকিয়ে বলল, একদম ফালতু যত সব চিন্তা মাথায় নিয়ে ঘুরিস সারাক্ষণ, মার চিনিস। কথাটা বলে আরিয়াকে টেনে পাশে বসায়। আরিয়া বোবার মতো হয়ে তাকিয়ে আছে এখনো। এই তোর প্রবলেম কি? হ্যাঁ, এইটা কোন ধরনের অভ্যাস? মাঝে মাঝে এমন ব্লক হয়ে যাস কেন? হ্যাঁ, দেখ হারু, মেজাজ খারাপ করিস না, মাথাটা ভীষণ ধরে আছে, মাথা গরম করতে চাচ্ছি না। তোর জামা চাই তাই তো। এই কারণেই এমন চোখ মুখ ফুলিয়ে রেখেছিস, নিজের রুমটাকে সাগর বানিয়েছিস নিশ্চয়ই।
ঠিক আছে, যা যা লাগবে লিস্ট দিস, নিয়ে আসবো কাল। এখন একটু শান্তি দে পারলে, নয়তো রুম ছাড়। আরিয়া নিজেকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করল, পাশ থেকে তুলোটা নিয়ে আফরানের কপালের লেগে থাকা রক্তগুলো আলতো ভাবে মুছে দিতে চায়, কিন্তু প্রবলেম হয় তখন যখন দেখে এমন করে বসে ঠিকভাবে দেখতে পাচ্ছে না কাটা জায়গাগুলো। তাই দুহাঁটুর ভার খাড়ে দিয়ে নিজেকে একটু লম্বা বানানোর চেষ্টা করে, কপাল ছুঁয়ে এখন একদম স্পষ্ট সব দেখা যাচ্ছে। আফরান বিষয়টা খেয়াল করে বেশ মজা পায়, তাই একটু দুষ্টু কণ্ঠে বলে, তুই আর 5 ইঞ্চি লম্বা হলেই একদম পারফেক্ট ম্যাচ হতো আমার সাথে। আরিয়ার মুখে কথা নেই, কি বা বলবে। এই লোকটা তো নিজেরটাই পেঁচিয়ে পেঁচিয়ে অগ্রাধিকার দেবে, তাই না? আর তাছাড়াও লাগবে না কথা বলা, উনার শ্রাবণীকে চাই। তাই তো ঠিক আছে, শ্রাবণীর চেহারা তো দেখেনি, আমিও সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দিব। কথাটা ভাবার মাঝেই আকস্মিক শরীরটা কেঁপে উঠই আরিয়ার। হাত থেকে তুলোটা সাইড দিয়ে ফ্লোরে পড়ল। এত কাছ থেকে আরিয়ার সেই আকর্ষণীয় হলুদ ফর্সা গলায় সোনালি রঙের চিকন চেইনটা আফরানকে স্থির থাকতে নেয়নি। তার উপর ব্ল্যাক রঙের কালো চুলগুলো এমন করে ফর্সা ঘাড়ের উপর ঠাঁই নিয়ে তার মাতাল করা স্মেলটা বারবার আফরানকে দুলা দিয়ে ডাকছে। এতে কি নিজকে আটকানো সম্ভব? এত স্বাভাবিক হয়েও কেন এত অস্বাভাবিক এই মেয়ে? কেন এত টানে নিজের দিকে? এই মেয়েকে কি সে ইচ্ছে করে বলেছিল আজ এত কাছে আসতে? এটা কি এই মেয়ে বুঝে না? তবুও নিজেকে সামলে আরিয়ার সাথে কথা বলায় ব্যস্ত রাখতে চেষ্টা করেছিল তো এতক্ষণ, কিন্তু নিজেকে শেষ অবধি আটকিয়ে রাখতে না পেরেই তো গলায় মুখ গুজে দিল। এক হাতে ঘাড়ের নিচের দিকের চুলগুলো যে হালকা স্পর্শ করে ধরে, পরপর চুমু একে দিয়ে নিজেকে মত্ত রেখেছে আরিয়ার মাঝে। আরিয়া বিষয়টা ঠিক বুঝে উঠতে পারেনি তৎক্ষণাৎ, তাই চটজলদি নিজকে সরিয়ে ঠিকভাবে বসতে চাইল, কিন্তু ব্যর্থ হয় আফরানের এক হাতে পিঠ আর অন্য হাতে মাথায় শক্ত করে আঁকড়ে ধরা হাতের কাছে। কি করছেন আপনি? কাপা গলায় কথাটা বলল আরিয়া। আফরান কোনো কথা না বলে তার কাজে সে লিপ্ত থাকে। গলার সাইড থেকে শুরু করে গলার নিচ অবধি যতটুকু দৃশ্যমান ততটুকুতে পরপর নিজের ঠোঁটের ছোঁয়া এঁকে দিচ্ছে। আরিয়ার কোমল হাতখানা ওভাবেই আফরানের ঘাড়ের নিচ বরাবর শার্ট নিচে ধরে চোখ বন্ধ করে নিয়ে আবারও বলার চেষ্টা করে, শুনছেন? আরিয়ার শরীরের গরম তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে, সাথে কাঁপুনি তো আছেই। থরথর করে শরীর কাঁপছে আরিয়ার। কিছু বলতে চেয়েও যেন গলা দিয়ে নামছে না কথা। বউ, তুই এত হট কেন? তোর কাছে আসলে নিজেকে কন্ট্রোল করতে এত কষ্ট হয় কেন? তোর প্রতিটা কথা কাজ আমাকে তোকে নিয়ে এত ভাবতে বাধ্য করে কেন? সত্যি করে বল, ব্ল্যাক ম্যাজিক করেছিস নাকি আবার? আরিয়ার অবস্থা দেখে নিজেকে কিছুটা জোরপূর্বক থামিয়ে মাথা উঁচিয়ে বুকের উপর চিবুক ফেলে আরিয়ার দিকে তাকিয়ে স্মিত হেসে কথাগুলো বলল আফরান। আরিয়া এখনো এভাবেই খামচে ধরে আছে আফরানের শার্ট। এতক্ষণ তো সরিয়ে দিতে চেয়েছিলি, এখন কি হলো? নাকি আরো? এটুকু বলতেই আরিয়া চট করে চোখ খুলে প্রথমেই দরজার দিকে একবার তাকিয়ে আফরানের কাছে থেকে সরে খাট থেকে নেমে গেল। বিষয়টা এতটা জলদি হয়েছে যে আফরানেরও বুঝতে অসুবিধে হয়েছিল যে এভাবে এই মেয়ে তার হাত থেকে সুযোগ পেয়েই চলে যাবে। কি হয়েছে? এমন করছিস কেন? আরিয়া দরজার দিকে যেতে যেতে বলল, আপনি খুব খারাপ, খুব বাজে। যখন তখন যা ইচ্ছা করেন, টাইম নেই, কিছু নেই, চুপ থাকুন, আপনি কথা বলবেন না। আফরান একটু আওয়াজ করেই বলল, তা টাইমটা বলে দিস, চলে আসবো, ঠিক আছে? আরিয়া আফরানের আর কোনো জবাব না দিয়েই বেরিয়ে পড়ল রুম থেকে। নিজের রূপ নিয়ে সামনে এসে ঘষাঘষি করবি আর আমি কিছু করলেই খারাপ হয়ে গেলাম? সে যাই ইচ্ছা মনে কর, তোর কাছে খারাপ কিংবা ভালো সেটা আমি হলেই চলবে, আর কিছু দেখার বিষয় না। কথাটা একটু আওয়াজ করে আরিয়াকে শোনাতে চাইল, কিন্তু বুঝার উপায় নেই এটা আরিয়া আদৌ শুনেছে কিনা। আফরান অফিসে চেয়ারটায় বসে বসে ফাইলগুলো দেখে যাচ্ছে। বাম হাতের পেনটা বারবার হাওয়াতে ঘুরাচ্ছে, মনে হচ্ছে খুব তীক্ষ্ণভাবে কাজগুলো পর্যবেক্ষণ করছে। সামনে আজমল শিকদার বসে আছে, বারবার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আবার শরীরের তাপটাও গরম, যাকে বলে কথা বলতে ভয়ের তুলপাড় খাচ্ছে বুকে। তার পেছনেই তানভীর দাঁড়িয়ে আছে। সে জানে আজমল কি বলবে, কিন্তু আফরানও কি বলবে তার বিপরীতে সেটাও অজানা নয়। আফরান হাত থেকে পেনটা সামনে রেখে আজমল সাহেবের দিকে তাকিয়ে বলল, এখনই সময়, তোমার যা বলবার এখনই বলো।
দেখো আফরান, আমি তোমাকে বাড়িতেই বলতে পারতাম, কিন্তু বাড়িতে সবার সামনে আমার দুর্বলতাটা প্রকাশ করতে চাচ্ছি না, তাই এখানে আসা। আর আমার আসার কারণটাও মেবি তোমার অজানা নয়। দেখো আফরান, মানছি আমার ছেলে ভুল করেছে, ভুল নয় অনেক বড় ভুল, সেটাও মানলাম, কিন্তু প্লিজ এবার ওকে ছেড়ে দাও। এত দিন হয়েছে আটকিয়ে রেখেছো, কোনো খবর পাইনি ছেলেটার, তোমার আন্ডারে যেহেতু আটকে আছে নিশ্চয়ই তুমি এত দিন এমনি এমনি রাখুনি, যথেষ্ট শাস্তি দিয়েছো এই ব্যাপারে আমি নিশ্চিত। দেখো আমার ছেলে হয় যতই ভুল করুক না কেন, সবশেষে একজন মা বাবা কখনো সন্তান হারাতে চায় না। তোমার বাড়িতে এত বড় আয়োজন হচ্ছে, আমরাও আছি, এই ক্ষেত্রে আমার ছেলেটা কাছে থেকেও থাকবে না এটা। এটুকু বলতেই আফরান বলল, দিস ইজ মাই অফিস, শো টক অ্যাবাউট ওয়ার্ক। এসব ননসেন্স কথাবার্তা ছাড়ুন। দেখো আফরান, আমার কাজকর্ম সম্পর্কে তোমার জানা আছে, রিচ ডাউন হওয়ার পর অনেক কষ্ট করে আবারও ঠিক করেছি। এখন আমার এসবের উপরে আমার সন্তান। আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি আফরান, ছেলেটাকে এবার অন্তত গেট আউট। পাশ থেকে ছোট নেইল কাটারটা হাতে নিয়ে ভেতর থেকে ছোট ধারালো জিনিসটা বের করে ওটাতে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল কথাটা। তোমার সন্তান হলেও কি তুমি এসব সহ্য করতে? এটুকু বলতে আফরানের রাগটা শেষ সীমায় পৌঁছায়। সঙ্গে সঙ্গে হাতের ধারালো ছোট ছুরির মতো জিনিসটা দিয়ে আজমল সাহেবের ঠিক ঠোঁটের নিচ বরাবর থুতনির একটু উপরে আঘাত করে, দাঁতে দাঁত চেপে বলে, আমার ব্যক্তিগত জিনিস নিয়ে কারো মুখে কথা শোনা আমার কাছে বিষাক্ত লাগে। ভালোভাবে বলেছিলাম চলে যেতে, কথা কি বুঝিস না? আফরানের আঁখি দুটিতে মনে হয় কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, এতটা প্রখর মনে হচ্ছে তাকে। সন্তান নিয়ে কথা বলা মোটেও পছন্দ হয়নি তার। আজমল সাহেব আঘাতপ্রাপ্ত জায়গায় ধরে রক্ত নিয়ন্ত্রণে ব্যস্ত এখন। কিভাবে এটা করতে পারলে? বাবার বয়সী একজনের সাথে এমন করতে তুমি? তোমার কি মায়া দয়া রুহ বলতে আদৌ কিছু আছে? লাশ হতে না চাইলে জায়গা ছাড় নয়তো। এটুকু বলতে তানভীর আজমলকে উদ্দেশ্য করে বলল, আপনি আসতে পারেন স্যারকে এমনিতেই গরম করে দিয়েছেন, এখানে থাকা আপনার জন্য ঠিক হবে না। আজমল তানভীরের দিকে তাকিয়ে আর একটা কথাও না বাড়িয়ে পাশ থেকে একটা টিস্যু পেপার নিয়ে রক্ত চিহ্নিত জায়গায় সেটা ধরে বেরিয়ে গেল। আফরান চেয়ার থেকে দাঁড়িয়ে টিস্যুর পুরো বক্সটা তানভীরের দিকে ছুঁড়ে ফেলে বলল, আমার ফিউচার নিয়ে কথা বলেছে তাই না লোকটা? এর পুরো কোম্পানি উড়িয়ে রাস্তায় বসিয়ে এর ফিউচার আমি হেল করে দিব। কথাটা বলেই সামনের ফাইলগুলোও নিচে ছুঁড়ে ফেলে দিল। স্যার, প্লিজ শান্ত হন। আফরান তানভীরের কথাটা মনে হয় শুনল না, গলার টাইটা ঠিক করতে করতে পাশ কেটে বেরিয়ে যেতে যেতে বলল, বাড়ির প্রত্যেকটা লোককে যেন চেক করে কাজে রাখা হয়। তানভীরের বুঝতে অসুবিধে হয়নি কিসের কথা বলেছে আফরান। পুরো বাড়ি পরিষ্কার করা হচ্ছে। অর্ধেক কাজ প্রায় শেষ। ফুল দিয়ে বাড়ির বাহিরেটা কমপ্লিট করা হয়েছে, এখন ভেতরে কাজ চলছে। তানভীর লোকগুলোর কাছাকাছি থাকছে, সবটা দেখিয়ে দিচ্ছে। তানভীরের কাজ মূলত এটা নয়, লোকগুলোকে যাচাই করা, চেক করা। সব খবর নিয়েই এদেরকে আনিয়েছে। অবশ্য এসব কাজ সকালেই শেষ হয়ে যেত, কিন্তু প্রথমে যেই লোকগুলোকে নিয়েছিল জাফর সাহেব এদেরকে আবার পাঠিয়ে দিয়েছে। যেসব কাজ করেছে তারা সেগুলো উঠিয়ে নিয়ে নতুন লোকগুলোকে দিয়ে নতুন করে আবার শুরু করেছিল। তাই বিকেল গড়ালো। অবশ্য এসব আদিক্ষেতা ছাড়া কারো কাছে কিছুই না। জাফর সাহেব নাক কুঁচকে এসব এড়িয়ে গিয়েছেন, সব কাছুতে বাড়াবাড়ি ছাড়া এই ছেলের কিছু হজম হয় না। সব যেহেতু নিজেই করবি, তা বউকে নিয়ে দেশে কি করিস? পরিবার রেখেছিস কেন? যত সব। আপাতত বাড়ির কারো কোনো কাজ নেই, এখন শুধু আরিয়ার শপিং করে দেওয়া বাকি। সকালেই বলেছিল জাফর সাহেব যা যা লাগবে নিয়ে আসতে, আরিয়া অসম্মতি জানিয়ে দৃঢ়তা বজায় রেখে একদম বিশ্বাসের সাথে বলেছে, উনি নিয়ে আসবে বলেছেন। এই কথাটার মাঝে অনেক কিছুই লুকিয়ে আছে, বুঝার মতো বয়স জাফর সাহেবের হয়েছে, তাই কিছু বললেন না এর বাহিরে গিয়ে। প্রেমা স্বামীরা আরিয়া প্রায় অনেকক্ষণ হয়েছে আড্ডা দিচ্ছে। আসলে আরিয়া আর আফরানের প্রেমের কাহিনী শোনার জন্য একের পর এক প্রশ্ন ছুড়ছে। আরে এটা তো বল, কিভাবে ভাইয়াকে কি দিয়ে ফসিয়েছিস? এত বিরক্তিকর মানুষটা কিভাবে এতটা পছন্দ হয়ে গেল হঠাৎ করেই, তাও 3 বছর পর ফিরেই একেবারে বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেলি? প্রশ্নটা প্রেমা আরিয়াকে করেছে কথার মাঝেই। স্বামীরা প্রেমার কথার উত্তরে বলল, উফ, এসব কি জিজ্ঞেস করছিস?
আমার তো মনে হচ্ছে আরু নয়, উল্টো ভাইয়া ওকে নিজের জন্য আগেই বরাদ্দ করে রেখেছিল, নয়তো আরু এমন একজন উগ্র মেজাজের মানুষ কখনোই চায়নি। জানি আমি কি বল আরু, ঠিক বলিনি। আহ, তোরা এবার থামবি। এসব কিছুই নয়, বুঝলি? যাকে যার জন্য লিখা আছে সে তার হবে, এটাই। এবার চুপ কর একটু বোন তোরা। প্রেমা, এটা কিন্তু ঠিক নয় আরু, আমরা সব সময় আমাদের কথা বলেছি, এখন তুই একদম চিট করতে পারবি না। আরিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল। আরিয়া এবার একটু ভাব নিয়ে সামনে থেকে চুলগুলো সরাতে সরাতে বলল, তোদের কি মনে হয় মিস আরিয়া চৌধুরী কারো পিছে ঘুরে ঘুরে প্রেমের বাণী শুনিয়েছে? হুম, বয়ে গেছে আমার। শুন, ওই লোকটাই আমার পিছে ঘুরঘুর করে আমাকে বাধ্য করেছে, বুঝলি? আর তোরা হয়তো জানিস না, উনি নাকি আমাকে আমার ছোটবেলা থেকেই পছন্দ করে। সামিরা প্রেমা দুজনে হু হু করে হেসে বলল, হয়েছে চাপা বাজি ছাড়, বুঝলি? বললেই হলো নাকি? ছোটবেলা থেকে ভালবাসলে এত বছর কেন বাসেনি? এই বাড়িতে আসার আগে কি হয়েছিল? খোঁজ নেয়নি কেন? তারপর আসার পরেও মার খেয়েছিস, বুঝলি? আমরা কিছুই ভুলিনি। হতে পারে ভাইয়া যখন মাঝে নিখোঁজ হয়ে 4 বছর পর ফিরেছিল, তুই তখন এমন কিছু বলেছিস যেটা ভাইয়াকে বাধ্য করেছিল তোর কাছে আসতে। সবই বুঝি। আরে পিঙ্কি প্রমিস শামু, উনি আমায় বলেছে, এটা সত্যিই বলছি। আরিয়ার মুখের রিয়েকশন দেখে প্রেমা স্বামীরা আবারও হাসল। আফরান চৌধুরী তোকে বলেছে এটা শিওর? দরজার সামনে থেকে শুনে আরিয়া সবার হাসি সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে যায়। এই গলার আওয়াজ কারো অপরিচিত নয়। একসাথে ঘাড় বাঁকিয়ে সবাই সেদিকেই দৃষ্টি ফেলল। আফরানকে দেখেই একবার ঢুক গিলল সবাই। আফরান দরজায় হালকা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তীক্ষ্ণ দৃষ্টি আরিয়ার দিকে ফেলে। সামিরা প্রেমা খাট থেকে উঠে দাঁড়িয়ে বলল, আসলে ভাইয়া আমরা তো মজা করছিলাম। আফরান কারো দিকেই তাকাচ্ছে না, একদৃষ্টি এখনো আরিয়ার দিকেই। আরিয়া এই মিনিটের মাথায় কয়েকবার ঢুক গিলে ফেলে। সামিরা, ভাইয়া আপনি কি এখানে আসবেন? আমরা চলে যেতাম। আফরান কোনো উত্তর করল না। প্রেমা সামিরার বুঝতে বাকি নেই, তাই এক মুহূর্ত দেরি না করে পাশ কেটে রুম ছাড়ে। আরিয়া ভীত গলায় বলল, আমি বলতে চাইনি তো, ওরা তো আমায় বারবার বলছিল, সত্যি বলছি। আফরান কপাল কুঁচকে ভেতরে ঢুকে দরজাটা লক করে আরিয়ার সামনে এসে বলল, কিছু বলেছি? তাহলে এমন ভয় পাচ্ছিস কেন? আরিয়া, আপনি তো মারবেন মনে হচ্ছে, তাই তো আগেই বলে দিলাম। তোর কি মনে হয় তুই না বললে মারব না? আরিয়া ভয় দুগদম পিছিয়ে গিয়ে বলল, প্লিজ অন্তত আজ মারবেন না প্লিজ। আর ভুল করব না, সত্যি বলছি। আফরান কপাল কুঁচকে ধীর পায়ে আরিয়ার দিকে যায়। আরিয়া এবার সত্যিই ঘামছে, আজ মোটেও মার খেতে ইচ্ছে হচ্ছে না তার। তাছাড়া সে তো ভালো হয়ে গিয়েছে, তাই না? আগের মতো মারের কাজ করে নাকি? আজ না হয় একটু সামান্য ভুল করে ফেলেছে, বিয়ে উপলক্ষে কি এটা মাফ করা যায় না? নিজের জামা খিঁচে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আরিয়া। আফরান আরিয়ার কাছে এসে বলল, এভাবে ভয় পাচ্ছিস কেন? খেয়ে ফেলবো নাকি? এত বছরেও যেহেতু একদম মেরে দেইনি, এখনো একেবারে মারবো না, নিশ্চিন্তে থাক। কথাটা বলে আরিয়ার পেছনে গিয়ে দাঁড়িয়ে চুলগুলো সরিয়ে এক সাইড করে সামনে রেখে গলা থেকে চিকন চেইনটা খুলে দিতে লাগলো। এটা খুলছেন কেন? খুলবেন না এটা। একদম খালি হয়ে যাব, অলংকার ছাড়া মেয়েদের ভালো দেখায় না তো। আফরান, আচ্ছা। ঠিক আছে, পরে থাক এটা তোর, যদি আমাকে সারাক্ষণ রোমাঞ্চ করার সুযোগ দিস তাহলে আমার তো আপত্তি নেই। কি সব বলছেন? কি বলেছি? বিয়ে বাড়িতে কাকে দেখানোর ইচ্ছে আছে নাকি? আবারও শুরু করে দিলেন। খোলা শেষে আরিয়ার হাতে সেট ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, বলবো না এসব। সত্যটা শুনবি। কিসের সত্য? আফরান আরিয়ার সামনে এসে বলল, এটা পড়লে আমার অবস্থা কি হয় জানিস? এটুকু বলে আফরান এক আঙ্গুল দিয়ে আরিয়ার গলার সাইডে টাচ করে বলল, ইচ্ছে করে এই জায়গাগুলো খেয়ে ফেলি, সাথে তোকেও পিষিয়ে ফেলি একদম। কথাটা বলেই আফরান গালের এক কোণে জিভ ঢুকিয়ে দুষ্টু হেসে নিজের হাত সরিয়ে নেয়। আরিয়া এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। লোকটার লাজ লজ্জা কিছু নেই, সব কিছু মুখের উপর কেন বলে দিতে হবে? হ্যাঁ, আশ্চর্য মানুষ একটা। কথাগুলো মনে মনে ভাবলেও আরিয়ার চেহারাটা এই মুহূর্তে লজ্জায় লাল হয়ে আছে পুরো। আফরানের চোখ থেকে চোখ সরিয়ে কোন দিকে স্থির রাখবে সেটাও বুঝতেছে না। আফরান আরিয়ার অবস্থা দেখে একটু হালকা শব্দে হেসে বলল, একসাথে দুটি পুষ্টিকর জিনিস পাবো সেটা কখনো ভাবিনি।
বউয়ের সঙ্গে টমেটো ফ্রি, আই মিন তোর গালগুলো টমেটোর চেয়েও বেশি লাল হয়ে আছে। কথাটা বলেই আরিয়ার বাম সাইডের গালটায় একটু জোরে কামড় বসায়। আরিয়া চেঁচিয়ে উঠে সঙ্গে সঙ্গে, আহ কি করছেন কি, আমার শরীর আপনার মতো এত স্টিলের বডির মতো নয়। ওহ, এটুকু বলে হাত দিয়ে গালটা ঘষতে লাগলো আরু। তা তুই আমার বডি কিভাবে চ্যাক দিয়েছিস? হ্যাঁ, সত্যই করে বল, আমার ঘুমের সুযোগ নিয়ে কখনো আমার। এটুকু বলতেই আরিয়া আফরানের অগ্রভাগে পরপর কিল ঘুষি দিতে দিতে বলল, আপনি সত্যিই খুব বাজে হয়ে যাচ্ছেন মি মাফিয়া। কি সব বলেন নিজেও জানেন না। আহ কি করছো, মেরে ফেলবে তো এভাবে মারতে মারতে। আর শেষের মাফিয়া, এটা কোন ধরনের শব্দ? কখনো কোনো বউদের দেখিনি হাজব্যান্ডকে এ ধরনের কথা বলতে। কথাটা বলে আরিয়ার দুহাত নিজের হাতে আবদ্ধ করল। আরিয়া, তাহলে কার বলবো? কারো হাজব্যান্ড আপনার মতো সাইকো মাফিয়া হয় নাকি? রিয়েলি? তার মানে আমি ওয়ান পিস। এই কনকনে শীতের দিনেও যেন গরমের তাপের ছোটাছুটি চারদিকে। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা চারদিকে, পুরো বাড়ির ডেকোরেশন করা হয়েছে সুন্দরভাবে, সবটাই পছন্দ হয়েছে আরিয়ার। তবে একটু বেশি ভালো লাগতো বোধহয় তাজা ফুল দিয়ে হলে, কিন্তু ওটা তো 24 ঘন্টার বেশি সতেজ থাকবে না, তাই মন খারাপ করেও লাভ নেই। যেহেতু বিয়েটা একবাড়িতেই হচ্ছে সেহেতু একটু নিজেকে দূরের দূরের রাখছে আরিয়া, কখন কার চোখে কি পড়ে যায় আবার নানা ধরনের কথা শোনায়। অবশ্য বাড়িতে কোনো অতিরিক্ত মানুষ নেই বললেই চলে, যারা এসেছে তাদের প্রায় আত্মীয়দের জানা আছে। তবে আজ স্বামী তো বলে এত মানুষ নেই, তবে কম করে হলেও 200 তো হবেই, সেটাও আন্দাজ করতে পারছে। আরিয়া উপরে দাঁড়িয়ে রেলিংয়ে হাত রেখে নিচের সবটা পর্যবেক্ষণ করছে, আর যখনই মনে আসছে এই সব কিছু তার জন্য, তখনই লজ্জায় আর্স্ট হচ্ছে। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা ফুটে ওঠে। হ্যাঁ, এই সব কিছু তার, আর তার সেই কাঙ্ক্ষিত পুরুষ যার পাগলামোর কাছে হার মেনে নিজেকে স্বীকার করেছে, তার সাথেই তার ভবিষ্যৎ নিবন্ধ হবে। অবশ্যই হবে, দেরিতে হলেও বুঝতে পেরেছি উনি ছাড়া আমার অস্তিত্বের কোনো মূল্য নেই, উনার জন্য আমি আছি, শুধুমাত্র আমি। উনার সবটা জুড়ে আমিই থাকতে চাই, এছাড়া কখনো কেউ এই স্থানটুকু নিতে পারবে না। যদি কখনো এর উল্টো হয় তবে সেই মুহূর্তে নিজেকে ঠিক ততটাই প্রকাশ করে দিব যতটা প্রকাশ উনি করেছেন। ওই বুকে থাকার অধিকারটা শুধুমাত্র আমার হবে। কথাগুলো ভেবেই নিজের রুমের দিকে পা বাড়ায়, তার মধ্যে হুট করে কেউ পেছনে থেকে ম্যাম বলে ডাকে। এই কণ্ঠস্বর চিনতে আরিয়ার অসুবিধে হয়নি। সব কিছু এনেছিস? মায়া হাত থেকে 6-7টা শপিং ব্যাগ আরিয়ার দিকে ধরে বলল, জি ম্যাম, সবগুলো জিনিস আপনার পছন্দের ব্র্যান্ড থেকে নেওয়া হয়েছে। আপনি যেটা দেখিয়েছেন ওটার সেম পাইনি, বাট পছন্দ হবে। আরিয়া কথা না বাড়িয়ে হাত থেকে এগুলো নিয়ে বলল, ওকে। আর হ্যাঁ, তুই থাকবি এখানেই। মায়া মৃদু হেসে বলল, ম্যাম আসলে আপনিও এই বন্ধনে আবদ্ধ হচ্ছেন কথাটা ভেবেই আমার খুব ভালো লাগছে। দীর্ঘ সময়ের পর আপনি আবারও স্বাভাবিক আছেন দেখেই ভালো লাগছে। বেশি কথা বলিস না, এখন এখান থেকে যা। মায়া সম্মতি জানিয়ে জায়গা ছাড়ে। আরিয়া ব্যাগগুলো রুমে নিয়ে এক সাইডে রেখে ভাবতে লাগলো, আপনি যে কখনো নিজের জন্য আলাদা কিছু নিবেন না আমি নিশ্চিত জানি, তাই আনিয়ে নিয়েছি। সময়টা সন্ধ্যা বিকেল, চারদিকে হালকা আলো রেখা, এখনো একবারে সন্ধ্যা নামেনি, পৃথিবী এখনো আলোকময়, তবে চৌধুরী বাড়িতে ঝাড় বাতির আলোতে আকাশের আলোকটা এতইটা বোঝা যাচ্ছে না। বিভিন্ন লাইটিং এখনই অন করে দেওয়া হয়েছে। খাবারের বিশাল ব্যবস্থা বাড়িতে করা হয়নি, আফরানের কথা মতো বাহিরে কোথাও ব্যবস্থা করা হয়েছে, সবকিছুর সময় মতো ঠিক পৌঁছে যাবে। যদি রান্না বান্নার কাজ নাই হয় তবে তো হাতে কোনো কাজই থাকলো না, ঝামেলা থাকলো না, তাই খাপছাড়া লাগছে কিছু জিনিস সবার কাছে। কয়েকজন মেহেদি ডিজাইনার মহিলা আনা হয়েছে, সেগুলোও তানভীর এনেছে। জাফর সাহেব বারবার ফুঁসছেন, সব কিছু যেহেতু নিজেই করবি, আমাদেরকে বিয়েতে কি আমন্ত্রণ করে নিয়ে এসেছিস? পাশ থেকে খলিল সাহেব বুঝিয়ে যাচ্ছেন মাথা ঠান্ডা রাখতে। আয়েশের পছন্দ করা স্বামীদের লেহেঙ্গাটাই এই মুহূর্তে স্বামীরার শরীরে জড়িয়ে আছে, একদম পারফেক্ট ভাবে শরীরে মানিয়েছে। স্বামীরার শরীরের লাল ফর্সা ত্বকের রঙের সাথে কালারটা বেশ আকর্ষণীয় লাগছে। নিজে সাজসজ্জা শেষ করে আরিয়ার রুমে গিয়ে একটু অবাক হয়। আরিয়া নিজের মতো ঘুমাচ্ছে দেখে মনেই হচ্ছে না যে এই মেয়ের বিয়ে। কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। বিষয়টা এমনই প্রায়। কয়টা বাজে এই মেয়ে দেখেছে। দ্রুত পায়ে গিয়ে আরিয়াকে ডাকতে লাগলো,
এই আরু, আরু কি করছিসটা কি? আরে তোকে ডাকছে তো কখন থেকে। নিচে চল, কখন রেডি হবি আর কখনোই বা মেহেদি পরবি, আর এত আওয়াজে কিভাবে তোর ঘুম হচ্ছে, আশ্চর্য মেয়ে তো। আরিয়া ঘুম ঘুম কণ্ঠে এভাবেই বলতে লাগলো। গিয়ে কি করব? আমার জন্য ড্রেসই তো নিয়ে আসেনি ওই লোকটা। কি বলছিস? ভাইয়া এখনো ফিরেনি অফিস থেকে? আল্লাহ, তোদের দুইটাকে কি করা যায় বলতো? মাথায় কি চলে তোদের? কথাটা বলা মাত্রই প্রেমা রুমে ঢুকে বলে আরু ভাইয়া ফিরেছে। আরিয়া হকচকিয়ে শোয়া থেকে উঠে বসে বলল, আমার জন্য সব কিছু এনেছে। সেটা দেখিনি তো। আরিয়ার মুখটা সঙ্গে সঙ্গে আবার কালচে হয়ে যায়। সামিরা, এই কারণেই বাবা বলছিল তোকে আগেই নিয়ে আসতে, শুনলি কই? আরে ভাইয়া তো কাজের চাপেই ভুলে গেছে, এটা তো হতেই পারে, স্বাভাবিক তাই না? কিন্তু এখন কি হবে? এত কম সময়ের মধ্যে কি করব? সামিরার কথা শেষ হতেই রুমের দরজায় কেউ করাঘাত করে বলল, ম্যাম, আসতে পারি? সবাই সেদিকেই দৃষ্টি ফেলল। মধ্যবয়সী দুজন মহিলা হাত ভর্তি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। পরনের জামা দেখে মনে হচ্ছে না যে বাংলাদেশি কালচারের হবে। হাঁটু অবধি শরীরের সাথে মিশে থাকা জামা, যার দরুন ফুল বডির রেখা স্পষ্ট। ফেসটাও কেমন বিদেশিনীদের মতো লাগছে। সামিরা প্রশ্ন করল, আপনারা কারা? মহিলা দুটির মুখে স্নিগ্ধ হাসি জমে। স্যার পাঠিয়েছেন এগুলো ম্যামের জন্য। কথাটা শোনা মাত্রই আরিয়া খাট থেকে নেমে দরজার কাছের মহিলাগুলোর কাছে গিয়ে বলল, সত্যি বলছেন? ইয়েস ম্যাম। কথাটা বলে আরিয়ার দিকে এগুলো এগিয়ে দিল। আরিয়া সেগুলো নিয়ে বলল, এত লেট করেছেন কেন আপনারা? নিশ্চয়ই উনি আরো আগেই অর্ডার করেছে, এটা মোটেও ঠিক করেননি। সরি ম্যাম, স্যার কালকেই অর্ডার করেছিলেন, কিন্তু ফ্লাইটের টাইট আমাদেরটা সকাল 12টায় হয়েছিল, তাই লেট হলো। ঠিক বুঝলাম না। আপনারা কি? ইয়েস ম্যাম, জাপানিজ। আমরা এই দেশেরই মানুষ, তবে এখানে নয়, ওখানেই থাকা হয়, ওখানেই আমাদের হোম। আরিয়া বিস্ময়কর দৃষ্টি ফেলে বলল, এগুলো ওখান থেকে এসেছে? এত দূর থেকে এগুলো অর্ডার করার? স্যার সময় আমাদের মল থেকেই নিজের জিনিসপত্র অর্ডার করেন, তবে এটা প্রথমবার হয়েছে যে স্যার মেয়েদের ড্রেস অর্ডার করেছেন। আমাদের মলটি সাধারণ মানুষের জন্য নয়, প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য নাম করা। আপনি দেখুন, প্রবলেম হলে জানাবেন। ধন্যবাদ। আরিয়ার মনটা যেন উথাল পাতাল শুরু করে দিয়েছে মুহূর্তেই। উনি এতটা ভাবেন আমার জন্য, অথচ আমি ভেবেছিলাম উনি ভুলেই গিয়েছে। ভাবতেই চোখ দুটো ছলছল করে উঠে। ব্যাগগুলো নিয়ে সামিরার দিকে দেয়। প্রেমা সামিরা তো এতক্ষণ শুধু শুনেই যাচ্ছিল আর পরপর অবাক হচ্ছিল। আসলেই ভাইয়া সব কিছুতেই আলাদা। নিজের জিনিসগুলো যে একটু বেশি কেয়ারফুল। সামিরা, প্রেমা, আরিয়া তিনজন মিলেই ড্রেসগুলো একবার দেখে নিয়ে মহিলাগুলোকে জানায়, সব কিছু ঠিক আছে, আপনারা যেতে পারেন। মহিলা দুটি একবার মাথা নুয়ে সম্মাননা জানিয়ে বিদায় দিয়ে চলে যায়। দূর থেকে দেয়ালে হেলান দিয়ে লাল ফর্সা সুন্দর মুখশ্রী খানা এক পানে তাকিয়ে দেখছে আর মিটি মিটি ঠোঁটের কোণে উজ্জ্বলতা ছড়াচ্ছে। মেহেদি ডিজাইনার একজন মহিলা সামিরার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে, সেটাই পরখ করে চলছে তখন থেকে দিচ্ছে। হালকা পিঙ্ক কালারের একটা টি শার্ট পরনে, উজ্জ্বল ফর্সা শরীরে যেন দুধে আলতা দেয়া হয়েছে এমন মনে হচ্ছে। সামিরার চোখেও কয়েকবার বিষয়টা পড়েছে, চোখাচোখি হতেই দৃষ্টি নামিয়ে নিচ্ছে। আর মনে মনে ভাবছে, লোকটা আস্ত একটা বজ্জাত, এভাবে তাকিয়ে তখন থেকে কি দেখছে? হ্যাঁ, নিজের রূপ দেখাচ্ছে। কারো চোখে যদি বিষয়টা পড়ে যায় তখন কি ভাববে? আশ্চর্য তো। সামিরার চেহারায় তার ভাবমূর্তি ভেসে উঠে আয়েশের বুঝতে বাকি নেই, নিশ্চয়ই মেয়েটা মনে মনে তাকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। কথাটা ভেবেই আয়েশও আরেকবার হাসল, এবার মৃদু হাসি নয়, শব্দহীন খিলখিল হাসি, যেটাকে বলে নিজের বউকে সামলিয়ে রাখিস। আমি আবার এত শত বুঝি না, নিজের বউ ঠিক থাকলেই চলবে। হঠাৎ কানের কাছে শব্দটা বেজে উঠতেই আয়েশও পাশে তাকায়। আফরান কথাটা শেষ করেই নর্মাল মোডে নিজের ফোন দেখতে দেখতে উপরে উঠে গেল। আয়েশের বুঝার বোধগম্য হলো না বিষয়টা কি হয়েছে, হঠাৎ করে এটা কেন বলে গেল। হুটহাট কি সব শুনিয়ে দেয়? স্পষ্ট করার জন্য পেছনে থেকে ডাকলো, তুই ঠিক কি বলতে চাচ্ছিস? আফরান পেছনে না তাকিয়েই উত্তর করল, আবিরকে চিনিস নিশ্চয়ই। কার কথা বলছিস? আবিরকে? আফরান কপাল কুঁচকে বলল,
আমার এত শত জেনে লাভ নেই, শুধু যেটুকু বলার বলে দিয়েছি। এবার তোর ব্যাপার, কিভাবে বউকে প্রোটেক্ট করবি তুই জানিস। কথাটা বলতে বলতে আফরান নিজের রুম অবধি গিয়ে দরজাটা লাগিয়ে দিল। এসব কি? এসব কথার অর্থ কি? কি বলতে চাইল আফরান? এই আবিরকে কিসের ইশারা করল? প্রশ্নগুলো নিজেই নিজের উপর ছাড়ল আয়েশো। পাশ থেকে সাদেক বলল, তোকে এমন দেখাচ্ছে কেন রে? কিছু হয়েছে? আয়েশো একবার উপরে আফরানের রুমের দিকে একবার তাকিয়ে অন্যমনস্ক হয়ে উত্তর দিল, কিছু না। কিন্তু আফরান কি সব বলে গেল? ও আফরান ব্রোর কথা ছাড়তো। আয়েশো এবার নিজ মস্তিষ্কে ফিরে মুখে হাসি নিয়ে বলল, তা প্রেম কেমন চলছে তোর? মানে প্রেমার সাথে কথা বলেছিস? কপাল সব আমার কপাল বুঝলি। বউ হয়েও কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি না। তুই তো এখান থেকে দেখতে পাচ্ছিস আমি তো সেই কখন থেকে পুরো বাড়ি খোঁজেই চলছি, বাট হাওয়া হয়ে গেছে ওই মেয়ে। আয়েশো সাদেকের কাঁধে একবার হালকা শব্দে হাত মেরে একটু শব্দ করে হেসে বলল, এই মেয়ে জাতিটাই এমন বুঝলি, সবগুলো বুঝেও বুঝে না। না ছুতে দেয় আর না দূরের থাকতে দেয়। চুপ করবি শালে, সব সময় রোমান্টিক মুডে কিভাবে থাকিস? হ্যাঁ, এদিকে আমি চিন্তা করতে করতে শুকিয়ে যাচ্ছি মুহূর্তে মুহূর্তে। তা এমন ঠাস করে কিভাবে পড়লি ওই প্রেমার প্রেমে? কথাটা বলেই আয়েশো হু হু শব্দে অট্টহাসি তুলে আবারও গলা ভিজায়। প্রেমার প্রেমে শব্দ দুইটা এত কাছে থেকেও মেয়েটা প্রেম থেকে বঞ্চিত হচ্ছে এত বছর ধরে। চুপ করবি তুই। কোথায় আছে জানলে সেটা বল। আরুর রুমে আছে, হয়তো আরুকে ঠিক করে দিচ্ছে। ও এই কারণে ওই মেয়ে বন্দি খানায় ঢুকে থাকবে, একটু তো বের হতে পারতো তাই না? আমাকে না বলে পারলে ওটাকে বল গিয়ে যা। হ্যাঁ, ডিস্টার্ব করছি এটাই তো বুঝাচ্ছিস তাই না? গেলাম আমি, তুই দেখ তোর বউকে। কথাটা বলে কাঁধ থেকে আয়েশের হাতটা সরিয়ে দিয়ে সাদেক উপরে হাঁটা ধরল। আয়েশও আবারও হেসে চোখ রাখল স্বামীরা দিকে। পার্লারের মহিলার কাছে সাজবে না বলে প্রেমা দিয়ে নিজের হালকা মেকআপ করিয়ে নিয়েছে, কিন্তু কথা হলো সবকিছু ঠিক থাকলেও, জামা পছন্দ হলেও তার ইচ্ছে ছিল লেহেঙ্গা টাইপ কিছু পরবে, অথচ এই লোকটা শুধুমাত্র একটাই লেহেঙ্গা আনিয়েছে, বাকি দুইটা রাউন্ড জামা টাইপের সেলোয়ার সহ ওড়না রয়েছে। এগুলো প্রত্যেকটার দামটা কম করে হলেও 1.5 থেকে 2 লক্ষ টাকা হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দরভাবে একদম নিখুঁত কাজ, লোকটার পছন্দ তো আছে মানা যায়, কিন্তু বিয়ের সময় স্বামী কিংবা বলুদে মানুষ কি এগুলো পরে? কথাটা ভাবলেই আরিয়ার বিরক্ত লাগছে, আস্ত একটা বোরিং লোক। ভারী দুটো জিনিস কানে গলায় যে গহনাটা পরবে এমন সুযোগটাও নেই, জামার কলারটা ঠিক কোথায় বুঝতে পারছেন? গহনাটা পরলে ঠিকভাবে দেখাও যাবে না, এটা পরেই লাভ কি? এক প্রকার বিরক্ত হয়ে প্রেমার হাত থেকে সেটা সাইডে রেখে বলে, লাগবে না আর। উনি যেমন চায় তেমনই থাকুক। পেছনে থেকে বলে উঠল, এই তো বুঝার জন্য ভেরি গুড। আর এতক্ষণ এমন তেজ দেখাচ্ছিলিস কেন রে? প্রেমা আরিয়া পেছনে ঘুরতেই আফরানকে দেখে একটু হকচকিয়ে উঠে ভীত হয়। আপনি এখন কি করছেন এখানে? তোকে বলে আসতে হবে। আফরানের কথাটা শেষ হতেই কেউ বলে উঠল, মাত্র 2 দিন পর তো বিয়েটা হচ্ছে, এখন এমন ঘুরঘুর করে মেয়েটার মাথাটা না খেলে হয় না তোমার? আফরান বিরক্ত কণ্ঠে বলল, উফ বাবা, তোমাদের কাছে বিয়েটা নতুন, বাট আমার কাছে ওটা পুরাতন। 20টা বছর ধরে এই মেয়েকে দেখে আসছি ওকে। বেশি কথা বলো না, এখন এখান থেকে যাও। পারবো না। জাফর বিরক্ত নিয়ে ভেতরে এসে আফরানের সামনে দাঁড়িয়ে বলল, যেতে বলেছি যাও, বিয়ের আগে এভাবে আর আসবে না, যখন তখন কারো নজরে পড়লে বিষয়টা ভালো দেখাবে না। আবারও মানুষদের কথা তুলে ঠিক করছো না। আমি আমার বউ দেখতে এসেছি বেশ। নির্লজ্জ বেহায়া কোথাকার, যেতে বলেছি যাও। জাফরের কঠোর কণ্ঠের সাথে আজ তর্ক করতে ইচ্ছে হলো না বলেই কথা না বাড়িয়ে চলে এসেছে, নয়তো কারো কথা পাত্তা দেওয়ার সময় এই ছেলের আছে নাকি? মামুনি তোমার হয়েছে। কথাটা বলে আরিয়াকে এমন করে দেখে মুখে হাসি ফুটিয়ে গিয়ে হাত বুলিয়ে দেয় মাথায়। মামুনিকে আজ খুব ভালো দেখাচ্ছে। আর ওই বজ্জাতটা জামা দিয়েছে তোমায়? প্রেমা পাশ থেকে বলল, হ্যাঁ ভাইয়া, তো স্পেশালি জাপান থেকে ড্রেস জুয়েলারি অর্ডার করেছে আরুর জন্য, আমার তো খুব ভালো লেগেছে সবগুলো। এই যে পরিহিত এটাও ভাইয়ার দেখো। জাফর একবার চোখ বুলিয়ে দেখে বলল, হ্যাঁ সত্যিই ভালো লাগছে, আর আমার মামুনিকে সব কিছুতেই মানায়। কথাটা বলে আবারও হাসে জাফর। বেশি রাত করো না, চট করে গিয়ে হাতে রংটা পরে নাও যাও।
আরিয়া একটু লজ্জা পেয়ে মাথা নত করে সম্মতি জানায়। জাফর সাহেবের পীড়াপিড়িতে সামিরার মা বাবাও এসে উপস্থিত হয়। উদ্দেশ্য ছিল আসবে না, বিয়ের দিন আসবে, কিন্তু এতবার করে বলায় না এসে পারল না তারা। অবশ্য না আসার আরেকটা কারণও আছে, নাবিলের জন্য যেই বাড়ির ছেলে তাদের ছেলেকে আটকে রেখেছে, নিশ্চয়ই এই বাড়িতে কারোই আসতে ইচ্ছে হবে না। আজমল সাহেব তো গিয়েছিল কি ধরনের অসভ্যতামি করে পাঠিয়ে দিয়েছিল খালি হাতে। অবশ্য সবারই জানা আছে এই ছেলে কেমন, তবুও একরাশ আশা নিয়ে গিয়েছিল, যেটার কারণে আবারও আশাহত হয়ে ফিরতে হয়েছে। মা বাবাকে দেখেই সামিরা দ্রুত পায়ে যেটুকু মেহেদি পরা হয়েছে সেটা নিয়েই দাঁড়িয়ে গিয়েছে। রাবেয়া বেগম মেয়েকে আজ কদিন না দেখে একটু দেখার জন্য কেমন করছিল, তাই এসেই সামিরাকে জড়িয়ে ধরে। এমন সময় পেছনে থেকে কেউ বলে উঠল, আমাকে তো ভুলেই গিয়েছিল দেখছি, এই দুদিন ধরে এখানে আসার পর একবারও কল দিয়েছিলি? প্রহর গুনতে গুনতে আমার তো হাড়গোড়ের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে রে। সামিরা এই কণ্ঠ শুনে বুঝতে বাকি নেই এটা তার মামাতো ভাই আশরাফ ছাড়া কেউ নয়। 2 মাস হলো তাদের বাড়িতে এসে নাবিল ভাইয়ার জায়গাটা নিয়েছে, অবশ্য কাজের কারণেই এসেছে। এত বছর ইতালিতে ছিল, হুট করেই দেশে ফেরার ডিসিশন নিয়েছে। সামিরার কাছে এই লোকটাকে এতটাও পছন্দ নয় বিনা কারণেই। তবে সামিরা খেয়াল করেছে অযথাই আশরাফ তার সাথে কথা বলার সুযোগ খুঁজে বিষয়টা সামিরার চোখ এড়াতে পারেনি। মাকে ছেড়ে দিয়ে এবার আশরাফের সামনে গিয়ে বলল, এমা কি বলছেন ভাইয়া, আসলে কদিন ধরে একটু ব্যস্ততায় কাটছে তাই কল দিতে পারিনি। আশরাফ, তা আমি কল দিলেও কয়বার উঠিয়েছিস? আসলে খেয়াল করিনি ভাইয়া। আশরাফ একটু হেসে বলল, ওকে, নো প্রবলেম। তা তোর ওই হাসব্যান্ড, আই মিন এক্স হাসব্যান্ড হবে কিছুদিন পর, ওটা কথায়? আমিও দেখতে চাই যে তোকে ও রিজেক্ট করেছে তার ফেসটুকু। সামিরার কাছে কথাটা ভালো লাগেনি। এক্স হাসব্যান্ড কখন হলো? এখনো তো হয়নি তাই না? তাহলে এই ওয়ার্ডটা কেন শুরুতে যোগ করলো? আশরাফ, কি হলো বল। ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি। কথাটা বলে আশরাফ চারদিকে চোখ বুলাতে বুলাতে এদিক ওদিক হাঁটতে থাকে। আজমল সাহেব আর রাবেয়া বেগমকে দেখে আয়েশো একটু কাচুমাচু শুরু করলো। আসলে সবাই বিষয়টা জেনে যাওয়ার পর কারো সাথে তেমন কথা বলেনি, আয়েশো কি বা বলবে? বলার মতো কিছু আছে নাকি? কিন্তু আজ বলতে চাচ্ছে, কারণ সে তার বউকে আর ওই বাড়িতে রাখতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবে তার কাছে। সবটা প্রকাশ করার পর বউকে দূরে রাখার প্রশ্নই উঠে না আর। ধীর পায়ে এগিয়ে গিয়ে আজমল সাহেবের সামনে দাঁড়িয়ে নিম্ন গলায় বলল, বাবা কেমন আছেন? আজমল আয়েশের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, এতদিন পর এই বাবাকে মনে পড়েছে। আমি তো কিছু বলিনি তোমাকে, উল্টো আমি কৃতজ্ঞ তোমার প্রতি যে আমার মেয়েটার সম্মানটা বাঁচিয়েছ। কিন্তু আমি তো তোমার কাছে আগে থেকেই বাবার থানা পেয়েছিলাম, তাহলে কিসের এত সংকোচ ছিল? আজমলের ঠিক ঠোঁটের নিচে কাটা দাগটা লক্ষ্য করে আয়েশো একটু বিচলিত হয়ে বলল, বাবা কিছু হয়েছে? এখানে কিভাবে ব্যথা পেয়েছেন? আসলে তেমন কিছু না, একটু লেগে কেটে গিয়েছে, কিভাবে খেয়াল করিনি। তাই বলে এতটা? আচ্ছা এসব ছাড়ো, কেমন আছো এমনিতে? ভুলে গিয়েছো সেটা তো বাদ দিলাম, তবে তোমাকে নিয়ে একটু কড়া বলতাম। হ্যাঁ বলুন না। পাশ থেকে রাবেয়া বলল, তোমার ভাই এখন কোথায় আছে আমাকে একটু বলবে? বাড়িতে আছে তো। হ্যাঁ, আফরান তো ওর রুমেই আছে, কিছু প্রয়োজন? রাবেয়া কথা না বাড়িয়ে উপরের দিকে চলে গেল। হ্যাঁ বাবা, কি যেন বলছিলেন? কথাটা এখন না বললেও হতো, তবে বলে যখন দিয়েছি শেষ করেই যাই। বলছিলাম তোমার আর স্বামীর আর ডিভোর্স নিয়ে। আমি জানি তুমি আরো আগেই ডিভোর্স চেয়েছো, হয়তো আমার মেয়ের কাছে তোমার বাবার কারণে আটকে আছে। আমিও আমার মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ চাই, তাই আমার মেয়ের ভবিষ্যৎ নিয়েও আমি ভেবে ফেলেছি। বিয়েটা শেষ হোক, আমি তোমার বাবার সাথে কথা বলে সবটা বুঝিয়ে বলবো। তাছাড়া আমার মেয়েও নিশ্চয়ই এসব নিয়ে ভেতর থেকে ভেঙে পড়ছে, মুখে না বললেও আমার বুঝার ক্ষমতা আছে আয়েশো। তোমাদের দুজনকে তো আর বাধ্য করে সংসার করাতে পারবো না, তাই যত জলদি সম্ভব সম্পর্কটা রীতি টেনে নতুন জীবন দিতে চাচ্ছি। আজমল সাহেবের প্রতিটা কথা আয়েশের ঠিক বুকে গিয়ে আঘাত হানছে। মোটেও এই মুহূর্তে এসব শোনার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু নতুন জীবন বলতে ঠিক কি বলতে চাচ্ছে সেটা একটু হলেও আন্দাজ করে আবারও প্রশ্ন করল, আপনি কি ওর বিয়ে দেওয়ার কথা ভাবছেন?
তুমি ঠিক ধরেছ, আমার বড় বোন শাহিদার ছেলে আশরাফকে তো চেনোই, ওর সাথেই প্রস্তাব করেছে। আসলে আশরাফও এটাতে মতো দিয়েছে, তাই আমি কোনো বাধা দেখছি না। আমার মেয়ে সুখী হলেই আমি শান্তি। ঠিক বা পাশটায় হালকা চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। এইসব শোনার পরে যা কিছু বুঝিয়ে বলার মতো ছিল সবটা যেন গুলিয়ে ফেলেছে আয়শো। মুখ দিয়ে আর একটা শব্দ পর্যন্ত আসছে না, শুধু চুপ করে তাকিয়ে রইল একটু অদূরে দাঁড়িয়ে থাকা সামিরার দিকে। কি বলেছি বুঝেছ? তুমিও সামিরার খারাপ চাও না সেটা আমিও জানি আয়শো। তাই দেরি করতে চাচ্ছি না। আজমলের কথা শেষ হতেই আয়শো আর এক মুহূর্ত জায়গায় দাঁড়িয়ে থাকতে পারল না, হনহন পায়ে জায়গা ছেড়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। ম্যাম, নামটা যেন কি আপনার হবু হাসব্যান্ডের? ডিজাইনার মহিলার কথাটা কর্ণপাত হতেই আরিয়া যেন লাল হয়ে যাচ্ছে। কারো মুখে নিজের সাথে হাসব্যান্ড শব্দটা যেন অনেক লজ্জার একটা বিষয় হয়ে গেল এই মুহূর্তে আরিয়ার কাছে। বলবেন প্লিজ ম্যাম। আফরান। ফুল নেম বলুন ম্যাম। উনার ফুল নামটা তো আমি জানি না, কিভাবে বলবো এখন? না বলতে পারলে তো একটা লজ্জার বিষয় হয়ে যাবে মনে হচ্ছে এখন। পাশ থেকে আফরান হুট করে কোথা থেকে এসে বলল, তোর দেখছি লজ্জা শরমের কিছু নেই, হাসব্যান্ড এর নাম মুখে নিতে তোর লজ্জা করলো না রে? আরিয়া কপাল কুঁচকে সেদিকে তাকায়, ইচ্ছে করে কদিন ধরে এই লোকটা এমন ভাবে পিছে লেগেছে মনে হচ্ছে আমি উনার হাতের কোনো বস্তু যেটাকে উনি নিজের মতো বলতে পারেন। এভাবে তাকিয়ে আছিস কেন? আফরানকে দেখে মহিলাটি একবার ঢোক গিলল। আফরান চৌধুরীকে ফোনে দেখা আর বাস্তবে দেখার মাঝে আকাশ পাতাল পার্থক্য, ভয়ঙ্কর সেই রূপটা আজ চেহারায় না থাকলেও দেখতেই ভেতরটা কেমন গুলিয়ে ফেলে ভয়। পাশ থেকে একজন বলল, এই যে তুমি একটু দূরে দূরে থাকো আপাতত, বিয়েটা এক বাড়িতে হচ্ছে দেখে যখন তখন আসতে পারো না বউয়ের সামনে। সব সময় নিজেকে ওভারে স্মার্ট ভাবা ঠিক কাজ নয়, এটা বিয়ে বাড়ি ফেলনা নয়। আফরানের কান অবধি আসতেই হাত দুটোর শিরা উপশিরা গুলো ভেসে উঠল নীলচে হয়। তার মধ্যেই কোথা থেকে রহিমা বেগম এসে বলে উঠলেন, দেখলে তো কি বলল, বলেছিলাম তোমার এসব নেকামো আমার মেয়ের জন্য বিপদ হবে সমাজের সামনে। আফরান নিজেকে কন্ট্রোল করার যথেষ্ট চেষ্টা চালিয়ে একবার রহিমা বেগমের দিকে ফিরে তাকায়। এভাবে কি দেখছো? ভুল বলেছি কি? উহুম, ভুল সময়ে ভুল মানুষটিকে বলছেন। কথাটা শেষ করে আফরান আরিয়ার দিকে তাকিয়ে বলল, আমার রুমে আসো 5 মিনিটের মধ্যে। একদম না আরিয়া, এই ছেলে পাগল হয়ে গেছো? দেখছো না বাড়ি ভর্তি মানুষ, এভাবে হুট করে যখন তখন কথা বলতে পারো না। আফরান কথা না বাড়িয়ে চারদিকে একবার চোখ বুলিয়ে তানভীরের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে কিছু একটা বলে, যেটা বুঝার উপায় হলো না আরিয়ার এত দূর থেকে। এর মধ্যেই প্রায় অনেকটা সময় কেটে যায়। আফরান নিজ বারান্দায় কাচের টেবিলটার উপর দুটো বিয়ারের বোতল রেখে একটা হাতে নিয়ে এই পর্যন্ত 10 গ্লাসের মতো গিলেছে এগুলো। চোখ দুটো ভীষণ রকম জ্বলছে, বারান্দার লাইটটাও অফ মুড, হালকা চাঁদের আলোতেই বসে বসে এসব গিলছে। আকস্মাৎ হাতের মুঠোর বোতলটা ছুঁড়ে ফেলে নিচে। তবুও রাগ যেন কমছে না, ভেতরে যেন অগ্নিদগ্ধ হচ্ছে। নিচ থেকে ভাঙা বোতলের একটু অংশ হাতে নিয়ে এটার দিকে তাকিয়ে একবার ঠোঁট বাঁকিয়ে হেসে পরিহিত শার্টের উপর থেকে বোতাম দুইটা এক হাতে ছাড়িয়ে ডান হাতে ধরে রাখা কাঁচটা দিয়ে বুকের বা পাশটায় পরপর খুব ধীর গতিতে আঁক টানতে থাকে। মুখে বেপরোয়া হাসি, চোখ বেয়ে স্বগতিতে জল গড়াচ্ছে। এই কন্ট্রোল লেস রাগের তাপমাত্রা যে বেগতিক হয়ে আছে সেটা বুঝাই যাচ্ছে। মিনিটের কাছাকাছি হতে চলল, আফরানের হাত থামছে না নিজেকে আঘাত করা থেকে। মুখ থেকে দুটো শব্দ দাঁত চেপে প্রকাশ করে, এই হার্ট আমি চাইনি, যেটা নিজের জন্য নয় অন্যের জন্য আবেগাপ্লুত হবে। এই হৃদয় আমি চাইনি, যেটা অন্যকে দেখার তীব্র ইচ্ছা জাগবে। এই দুর্বলতা আমি চাইনি, যার কারণে নিজকে কন্ট্রোল করতে হবে। এই শব্দগুলো বলা শেষ করে এবার ভাঙা কাচের টুকরোটা নিজের মুখের সামনে ধরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে। বুক থেকে গড়গড়িয়ে রক্ত রঞ্জিত হচ্ছে সাদা শার্ট ক্রমাগতভাবে রং বদলে লাল হয়েছে পরনের জামা, অথচ আফরানের সেদিকে কোনো খেয়ালই নেই, উল্টো আরো দুটি শব্দ উচ্চারণ করে। এই কণ্ঠ দিয়ে বারবার ডাকি তাই না? এই কণ্ঠস্বর আমার চাই না, বেহা হার্টবিট চাই না আমার। কথাটা বলেই নিজের গলার দিকে কাঁচটা এগুতেই কানে চিৎকারের শব্দ বেজে ওঠে। গুঞ্জনের শব্দ চারদিক থেকে ভেসে আসছে আফরানের কানে। এতেই যেন আফরানের শান্তি মিলেছে সামান্য হলেও, তাই তো হাত থেকে ভাঙা কাঁচটা রেখে দেয় সযত্নে টেবিলের উপর।
মুখে বাঁকা হাসি রেখে পাশ থেকে ফোনের স্ক্রিনে একটি ভিডিও চালু করে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নিচতলার সকল মানুষ একত্রে জড়ো হয়ে আছে। চলবে গল্প মিমাফিয়া। লেখ